আমি মনে করি প্রতিটা শেফই একজন আর্টিস্ট এবং প্রতিটা ডিশ তার ক্যানভাস। আমাদের সমাজে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, অনেকেই মনে করেন যে শেফ এবং বাবুর্চি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু দুইটা আসলে ভিন্ন বিষয়। একজন শেফ একটা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে একটা খাবার তৈরি করে একটা মানুষকে সুস্থ রাখার জন্য। আমি 14 থেকে 15 বছর যাবৎ এই রান্না প্রফেশনে কাজ করতেছি। এখন আমি একজন প্রফেশনাল শেফ। অনেক কষ্ট পরিশ্রম করার পরও কখনো থেমে থাকি নাই। কাজ করে করে নিজেকে একটা জায়গায় এনে দাঁড় করাইছি, নিজের কাজগুলোকে ইমপ্রুভ করছি, নিজের স্কিল ডেভেলপ করছি, মেন শেফ হিসেবে কাজ করতেছি। অনেকে রান্না পছন্দ করেন বা রান্নাকে ভালোবাসেন, কিন্তু অনেক ভালো রান্না করে অনেকে সাহস করতে পারে না কীভাবে একজন শেফ হবেন। একজন শেফ হতে হলে বেশি কিছুর প্রয়োজন নাই। আপনি চাইলে যে কোনো একটা ইনস্টিটিউট বা প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটা প্রশিক্ষণ করে একটা বেসিক নলেজ নিয়ে আপনি শুরু করতে পারেন। আমরা চাই এই শেফ প্রফেশনে বর্তমানে ইয়াং জেনারেশনরা আসুক এবং আরও অনেক অনেক শেফ তৈরি হোক। এর একটা বিশেষ কারণ হচ্ছে আমরা চাই আমাদের বাঙালি যে সংস্কৃতি আছে, আমাদের বাঙালি যে ট্রেডিশনাল ফুড আছে, আমাদের খাবারের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে এবং পুরো বিশ্বের কাছে একটা সুন্দর একটা মজাদার খাবার হিসেবে তুলে ধরতে। এই জন্যই বাংলাদেশের যত শেফ তৈরি হবে তারা পুরো বিশ্বের কাছে বাংলাদেশের ফুড এবং বাংলাদেশের যে একটা কুইজিন আছে খুবই মজাদার, এই খাবারটাকে পুরো বিশ্বের কাছে পরিচিতি করবে এবং প্রেজেন্ট করবে। খুবই মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের জন্য অনুপ্রেরণা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্প্রতিকের আজকের পর্বে আমি আলামিন আলম বরাবরের মতো আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সিজন 2 আমরা শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সিজন 2 এর শুরুতে আপনাদের সামনে অনেকগুলো খাবার নিয়ে বসেছি। দর্শক, আমাদের আজকের পডকাস্টটি বা আজকের এই পর্বটি আমরা একটু অন্যভাবে শুরু করেছি। দর্শক, আমরা যেটা দেখব সেটা আমার সামনে যেটা দেখা যাচ্ছে, এখানে ঢেকে রাখা আছে একটা বার্গার। এটা একটা বার্গার, এটাও একটা বার্গার, রাইট? এবং এখানে একটা বান, বাটার বান, রাইট? আমরা খাওয়ার জন্য বসিনি, ডেফিনেটলি আমরা আলোচনা করার জন্য বসেছি। এবং এই যে বার্গার যেটা দেখছেন বা বাটার বান যেটা দেখছেন, এবং সামনে জুসও আছে এখানে, এটা লেমন মিন্ট আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস। এইগুলো কিন্তু দোকান থেকে কেনা না, এগুলো যিনি বানিয়েছেন, যিনি আমাদের জন্য বানিয়ে এনেছেন এবং যার সাথে বসে আমরা এই আলোচনা করছি, তিনি রান্না করে এনেছেন বা তিনি এগুলোকে কুক করে এনেছেন। আমরা তার হাতের খাবারগুলো খাবো, অবশ্যই খাবো, এবং তার সাথে আলোচনাগুলো করব। আমরা কথা বলবো আজকে SM সাজ্জাদের সাথে, যিনি ইন্টারন্যাশনাল কুকিং ইনস্টিটিউটের এক্সিকিউটিভ শেফ এবং এটার উদ্যোক্তা বা ওনার, যেটাই বলি না কেন। এবং এখানে একটু যদি একটা কথা একটু বলে দেওয়ার মতো যেটা আছে, সেটা হচ্ছে যে উনি কিন্তু এইটা একটা এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে উনি আরও শেফ তৈরি করেন। উনি কিন্তু এগুলো বিক্রি করেন না, উনি কিন্তু আরও শেফ তৈরি করেন। তার মানে ওনার যে প্রতিষ্ঠান আছে, এখান থেকে আরও শেফদের ট্রেন করানো হয় এই সেই প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানের এই জিনিসগুলো। দর্শক, আমরা শুরুতে একটু খেয়ে নিই, খেতে খেতে আমরা আলোচনা করি। সাজ্জাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আমাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিওগুলো আমি নিয়মিত দেখি, আমার খুবই ভালো লাগে এবং আমি মন থেকে চাচ্ছিলাম যে আপনাদের মতো মানুষের সাথে যদি একটু দেখা হয়, কথা হয়, এবং আমি আমার কাজগুলোকে যদি মানুষের কাছে তুলে ধরতে পারি, তাহলে আমার কাছে আরো ভালো লাগবে। আমরা প্রতিনিয়ত আসলে মূলত কাজ করে খেতে খেতে কথা বলবো। আপনি খেতে পারেন, আমি একটু ট্রাই করে দেখি। আমি একটু ট্রাই করি। সাজ্জাদ ভাই কথা বলছে, প্লিজ। তো আমরা মূলত কাজ করেছি উদ্যোক্তা তৈরিতে। তো আমি দীর্ঘদিন যাবত হচ্ছে শেফ হিসেবে কাজ করি। আমি ছোটবেলাতেই কাজ শুরু করেছিলাম। তো আমি যখন কাজ শুরু করি তখন কিন্তু কোনো ইচ্ছা বা আগ্রহ বা এরকম কোনো কিছু ছিল না। ছিল হচ্ছে যে পেটের দায়ে কাজ শুরু করা। ফ্যামিলিকে ফাইনান্সিয়াল সাপোর্ট দিতে গিয়ে, ফ্যামিলির অনেক ক্রাইসিস ছিল, প্রবলেম ছিল, ওই জায়গাগুলোতে সাপোর্ট দিতে গিয়ে যে কোনো একটা কাজ করতে হবে, নিজের পেট বাঁচাইতে হবে, নিজেকে চলতে হবে। তখন আমি একটা কাজ জয়েন করি একটা রেস্টুরেন্টে। সেখান থেকে কাজ শুরু করা একদম ছোটবেলা থেকে। তো
আমি প্রায় অলমোস্ট 14 থেকে 15 বছর এই প্রফেশনে কাজ করে, আমার বর্তমান বয়স হচ্ছে 28 বছর। তো আমি ছোটবেলাতে যখন কাজ শুরু করি তখন হচ্ছে আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আমরা যখন কাজটা শুরু করি তখন স্টার্টিং টাইম এজ এ ডিশ ওয়াশার হিসাবে কাজ শুরু করতে হয়, একদম স্টার্টিং টাইমে, যেখানে কিনা আমরা একদম প্লেট বাটি ক্লিন করা থেকে ধরে হাঁড়ি পাতিল ধোয়া থেকে ধরে সবকিছু কাজগুলো করতে গিয়ে দেখা গেছে হাত পায়ের যে আঙ্গুলের যে মাঝখানটা, এটা হচ্ছে অনেক সময় ইয়ে হয়ে যেত, ঘা হয়ে যেত এবং খুব খারাপ পরিস্থিতি হইতো। তখন আমরা রাতের বেলা মেডিসিন লাগে হয়তো ঘুমাইতাম, আবার সকালবেলা শুকানোর আগে আবার কাজ শুরু ক্যারিয়ারের করতাম। শুরুতে এটা ক্যারিয়ারের শুরুতে। তো হাত পায়ের মধ্যে প্রায় সময় এই জিনিসগুলো হইতো। এখন হয়তো সবকিছু অনেক আধুনিক হয়েছে, অত্যাধুনিক অনেক প্রযুক্তি আসছে, অনেক মেশিন আসছে, অনেক, এখন আর আগের মতো এতটা স্ট্রাগল এতটা কষ্ট করতে হয় না। আমাদের সময় আমরা যেটা করছি এটা হয়তো কখনো আমরা আমাদের ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন কখনো কাউকে এটা বলতামও না, বলে বোঝানোর মতো না, কারণ আমার কষ্টটা একমাত্র আমিও বুঝতাম, আমি রিয়েলাইজ করতাম যে আসলে আমরা কতটা স্ট্রাগল করতেছি একটা জায়গায় আসার জন্য। আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি বার্গার অর্ধেক শেষ করেছি। আমি একটু বাটার বানটা একটু ট্রাই করতে চাই। আসলে বার্গারটা অসাধারণ ছিল, অসাধারণ। সবাই বলে আসলে যে খায় সে ছাড়া বোঝে না। এখানে দেখেন ক্রিমটা দেখেন, এটা কিন্তু ওই যে বর্তমানে খুব পপুলার বা Popular না? Right. পপুলার যেটা হচ্ছে লাইফ বেকারি। লাইফ বেকারিতে যে আইটেমটা চলে, আমাদের নিজেদের 2টা লাইফ বেকারি শপ আছে। আমি যে শুধু উদ্যোক্তা তৈরিতে কাজ করতেছি বা শুধুমাত্র ট্রেনিং করাই এই জায়গাটাতে সীমাবদ্ধ না থেকে আমি নিজ উদ্যোগে 2টা লাইফ বেকারি প্রতিষ্ঠান করেছি। সেখানে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছি এবং যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নেয় তাদেরকে ওখানে আরেকটু ভালো করে প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য আমরা ব্যবস্থা করেছি। কোথায় করেছেন এগুলো? আমাদের 2টা মিরপুরে, একটা হচ্ছে 60 ফিট হচ্ছে বারিক মোল্লা মোড় থেকে একটু ভিতরে, যেটা বলে কাশিমের মোড়, আরেকটা হচ্ছে আপনার মধ্যমণিপুর, সেটা হচ্ছে খেজুরতলা মসজিদের সামনে। এই 2টাই মিরপুরের মধ্যে পড়ছে। আর আমাদের অফিস যেটা ট্রেনিং সেন্টার, ওইটা হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, আক্তার ফার্নিচার বিল্ডিং লিফটেড 5, যেটা হচ্ছে মেট্রো পিলার নাম্বার 280। মেট্রোর যে পাশ থেকে সিঁড়ি দিয়ে নামক 280 নম্বর পিলার সামনে আসলে আমাদের অফিস, আক্তারের উপরে স্বপ্নের পাশে বিল্ডিং। আসলে ক্রিমটা একটু অন্যরকম লাগছিল, এটার বিশেষত্বটা কি? ক্রিমটা এরকম কেন? আসলে ক্রিমটা একটু অন্যরকম লাগতেছিল, যেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যারা আছে তারাই কিন্তু প্র্যাকটিস করে আইটেমগুলো তৈরি করেছে। তারা প্রতিদিন এখানে প্র্যাকটিস করে, প্রতিদিন আইটেমগুলো তৈরি করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা আমাদের এখানে শিখে, বেশিরভাগ মানুষ ঢাকার বাইরে থেকে, দূর দূরান্ত থেকে, একদম গ্রাম থেকে বা একদম মুফাসল থেকে অনেক মানুষ আসে, জাস্ট একটু বিলিভ করে যে আমরা আমাদের এখানে আসলে শিখতে পারবে। আমি এমন মানুষও পাইছি যে কিনা একদম গ্রামের মানুষ, যিনি কিনা প্রতিদিন কাজ করে, প্রতিদিন চলে, কিন্তু উনিও মানে সবকিছু ছেড়ে চলে আসছে আমার কাছে কাজ শেখার জন্য। তা আমি ওনাকে প্রথমত ডিমোটিভেট করতাম যে আসলে এই কাজটা আপনার জন্য না, বা আপনি পারবেন না, বা আপনার দ্বারা হবে না, কারণ আমার কাছে মনে হয়েছে যে উনি ওনার পরিশ্রমের এই টাকাগুলো আমার কাছে দিবে, হয়তো এটা যদি প্রপারলি কাজে না লাগে, উনি প্রপারলি শিখতে না পারে, তাহলে হয়তো ওনার টাকাটা লস হবে। ওনাকে আমি ডিমোটিভেট করার পরেও উনি ফাইনালি ওনার ফ্যামিলির সাথে কথা বলে ডিসিশন নিয়ে ওনার ফ্যামিলির সাপোর্টে উনি চলে আসছে যে না, আপনার এখানেই শিখবো। এবং উনি শিখে এখান থেকে বাড়ি থেকে ওনার ফ্যামিলিকে এই আইটেমগুলো তৈরি করে খাওয়াইছে, সবাই স্যাটিসফাই, এবং উনিকে একটা দোকানও দিতে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। আমি একটু জুসটা ট্রাই করতে চাই। আপনার জুসটা কেমন হলো? একটু জুসটা একটু চেক করে নিতে হবে। এটা কিসের জুস? এটা হচ্ছে ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস, ওকে। আর আমার এই ট্রেনিং সেন্টারের শুরুটা ছিল খুব কঠিন, অনেক চ্যালেঞ্জিং। আমি জব করতাম যখন লং টাইম, আমার হঠাৎ করে একটা সময় আমার জব চলে যায়। সেটা হচ্ছে রোজার মাস ছিল, আমার জব চলে যায়। আমার কোম্পানি আমাকে স্যালারি না দিয়ে আমাকে জব থেকে বের করে দেয়, বলে যে আপনার টাকা পয়সা আমরা পরে দিব বলে আমার স্যালারি টাকাটা তারা মেরে দেয়, বা আমার টাকাটা দেয় না আমাকে, আমার কষ্টের উপার্জিত টাকা ওনারা না দেওয়ার পরে আমার মনে একটা জিদ তৈরি হয়, প্রচুর মনে কষ্ট পায় এবং একটা জিদ তৈরি হয় যে এই জব বা এই চাকরি আর করবো না, উদ্যোক্তা হবো এবং উদ্যোক্তা তৈরি করবো। উদ্যোক্তা তৈরির স্বপ্ন, ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল, হয়তো তখন একটু এই জিনিসটা একটু বেড়ে গেছিল যে আমাকে উদ্যোক্তা হতে হবে, আমি আর জব করবো না। তখন আমি খুব ভালো 2-3টা জব পাওয়ার পরেও আমি জব আর নেই নাই যে আমি উদ্যোক্তাই হব। তখন আমার একটু ফ্যামিলি ক্রাইসিসও ছিল। ফ্যামিলি ক্রাইসিসের কারণে আমার আব্বু আম্মু ও বাড়ি থেকে বলতেছিল যে তাদেরকেও কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। আমি যেখানে থাকতাম সেখানে বাসা ভাড়া জমে গেছে, খাওয়া খরচ জমে গেছে, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে কি করব কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তো ওখান থেকে আমি শুরু চিন্তা করলাম যে আমি কোর্স করাই, আমি ট্রেনিং করাই। আমি কোর্স করানো, আমি জব যখন করতাম তখন আমি একবার স্টার্ট করে চেষ্টা করেছিলাম। মাঝখানে একটু আমরা আরো ভেতরে ঢুকবো আপনার আলোচনার মাঝে। দর্শক, আমরা খাবারগুলো টেস্ট করেছি। আসলে যদিও ওনার রেস্টুরেন্ট বানিয়েছে, ওনার তত্ত্বাবধানে অসাধারণ টেস্ট ছিল, ফ্লেভার ছিল। আমাদের টিম মেম্বার এখানে যারা আছে সবাইকে এটি ডিস্ট্রিবিউট করতে চাই। তারাও ক্যামেরার বাইরে তাকিয়ে আছে খাবারের দিকে, আমি বুঝতে পারছি, কারণ এটা টেস্ট এত ভালো লেগেছে। ডেফিনেটলি তাদেরকে দিদি, তারা এটা খাওয়া শুরু করুক, আমরা আবার আমাদের আলোচনা কন্টিনিউ করব। আমাদের টিম মেম্বার, আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম। খাওয়া দাওয়াটা আমাদের অলরেডি টিম মেম্বারকে বিতরণ করে দিয়েছে, তারা খাচ্ছে এবং সবাই স্যাটিসফাইড।
সাজিদ ভাই, আমরা যেখানে ছিলাম আসলে আলোচনায়, আমরা খাওয়াটা মুখ্য বিষয় না, আপনি আমাদেরকে ভালোবেসে খাবার নিয়ে আসছেন, আমরা খেয়েছি এবং এটা আমাদের কাছে খুব ভালো লাগলো আন্তরিকতার সাথে। সাধারণত পডকাস্টে এরকম হয় না, বাট আমরা চাইলাম যে একটু ব্যতিক্রমভাবে কিছু করার জন্য, সেই জায়গা থেকে এটা করা। মূল বিষয় যে আপনি আপনার স্ট্রাগলের কথা বলছিলেন, আপনার লাইফে যে স্ট্রাগলগুলো ছিল, ইনফ্যাক্ট আপনি একটা ঘরের বাসায় শুরু করেছিলেন, এক রুমে থাকতেন, এক রুমে করতেন, সেই জায়গা থেকে আসা। তো আপনার কি মানে চিন্তা থেকে উদ্যোক্তা তৈরি করা শুরু করেছেন, নাকি আপনি লাইফে স্ট্রাগল করে মনে হয়েছে যে অন্য কেউ যেন স্ট্রাগল না করে তাকে সাপোর্ট দেওয়ার জন্য উদ্যোক্তা হয়েছেন? প্রথমত আমার নিজের লাইফটা ছিল অনেক চ্যালেঞ্জিং। আমি এমন একটা পরিস্থিতি সিচুয়েশনের মধ্যে ছিলাম যে আমার প্রথমত ফার্স্ট টার্গেট ছিল যে নিজে উদ্যোক্তা হওয়া। নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি আরো উদ্যোক্তা তৈরি করা। তো উদ্যোক্তা তৈরি করতে হলে প্রথমত আমাকে একটা জায়গায় দাঁড়াইতে হবে। তো আমি স্টার্ট করি যে আমি যেখানে একটা বাসা থাকতাম, একটা ফ্ল্যাট নিয়ে 2 রুমের। তো এক রুমে আমি থাকতাম আর এক রুমে আমি একটা রান্না শেখানোর চিন্তা ভাবনা করলাম। তো প্রথম আমি স্টার্ট করি হচ্ছে অনলাইন দিয়ে, যে আমি যেহেতু বেকার বসে আছি, আমার জব নাই এবং ফ্যামিলি ক্রাইসিস। কতদিন আগের কথা এটা? এটা সামথিং 2-3 বছর আগের মতো। 3 3 বছর বছর। আগে। হুম। তো তখন আমার ফ্যামিলি বাড়িতে, তখন আব্বু আম্মু ফোন দিল, রোজার মাস, বাজার সদাই করার মতো পর্যন্ত টাকা নাই। আর আমার হাতেও খালি আমাকে ফোন দিল যে রোজার বাজার করতে হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করতেছি, সমস্যা নাই। আমি যেকোনোভাবে পারি ম্যানেজ করে, আমি যদি খাই তোমরা খাবা, আর আমি যদি না খাই তোমরা খাবা না, অসুবিধা নেই, আমি চেষ্টা করতেছি। তো আমি ফার্স্ট স্টার্ট করলাম একটা অনলাইন কোর্স দিয়ে, যে আমি এর 6-7 বছর আগে একবার অনলাইন কোর্সের জন্য চেষ্টা করেছিলাম, যখন আমি জব করতাম। তো আমি চেষ্টা করলাম যে তখন যে আমি তো শেফ, ভালো কাজ করি এবং অনেক অনেক আইটেম জানি, তাহলে আমি দেখি অনলাইনের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে কোর্স সেল করা যায় কিনা, বা অনলাইনে কেউ কোর্স করায় কিনা। তো আমি চেষ্টা করার পরে প্রায় 2-300 মানুষ আমার সাথে যোগাযোগ করছে, বিভিন্ন মাধ্যমে কথা বলছে। কিন্তু আমরা মাত্র 500 টাকার একটা কোর্স রেডি করেছিলাম অনেকগুলো আইটেম দিয়ে, একজন আমার কাছে কোর্স কিনে নাই। কিন্তু যোগাযোগ করেছে 300 জন। অনেক মানুষ যোগাযোগ করছে এবং আমার সাথে কথা বলছে, মেসেজ দিছে, ভয়েস দিছে, বিভিন্নভাবে যোগাযোগ করছে, কিন্তু একটা মানুষ আমার কাছে কোর্স কিনা নাই। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে মানুষের সাথে কথা বলে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, আর আমিও বুঝতে পেরেছি যে আমার আরো কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ হতে হবে, ডেভেলপ করতে হবে। কিন্তু একটু মন খারাপ হয়েছে যে এত কষ্ট করে কোর্স রেডি করলাম, কেউ কোর্স কিনলো না। তবে আমি আর একটা জিনিসে আমি খুব ছিলাম যে আজকে না হোক কালকে আমি পারবো, কোনো না কোনো একদিন কোর্স মানুষ আমার কাছ থেকে কিনবে। আর আমার ইচ্ছা ছিল যে আমি একজন ট্রেনার হবো। যদিও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার খুব একটা ভালো না, তবে আমার চেষ্টা ছিল যে চেষ্টা করলে আমি কোনো একদিন পারবো। তো সেখান থেকে আমি যখন জবলেস হয়ে আবার চিন্তা করলাম যে আমি আবার কোর্স শুরু করি, আমি স্টার্ট করলাম কোর্স করানো অনলাইনের মাধ্যমে। অনলাইন যখন আমার পেজে পোস্ট করলাম, সেখান থেকে অনেক মানুষ রেসপন্স করা শুরু করলো। রোজার মাস ছিল, তো দেখা গেছে যে রোজা রাখা, খাওয়া, একটু খাওয়া দাওয়া, রোজা রাখা, নামাজ পড়া ছাড়া কোনো কাজ নাই। তো আমি অনলাইনে চেষ্টা করতেছি। তো চেষ্টা করার পর প্রথম শুরুতে অনেক ভালো রেসপন্স হওয়ার পর আমি প্রথমে একটা কোর্স সেল করলাম 2550 টাকায় প্রথম দিন। তো একটা কোর্স যখন আমি সেল করলাম, একটা কোর্স সেল করার পরে আমার টেনশন আরো বেশি বেড়ে গেল যে আমার যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন এই কোর্সটাকে রেডি করার জন্য 15,000-20,000 টাকা প্রয়োজন। আমি মাত্র পাইলাম 2500 টাকা। তো 2500 টাকা দিয়ে কি আমি এই ইনস্ট্রুমেন্ট কিনবো, নাকি কি করবো, আমি নাকি বাড়িতে পাঠাবো, না নিজে খরচ করবো, বুঝতে পারতেছিলাম, টেনশন বাইরে গেছে। তো আমি একটা টার্গেট নিলাম যে আমি অনেক আগে আমার একটা পার্ট টাইম আমি জব করতাম সেলস এবং এসআরএ। তখন আমরা কিন্তু বিভিন্ন টার্গেটে বিভিন্ন পণ্য বা আইটেম সেল করতাম। তো আমি চিন্তা করলাম যে দেখি নিজের জন্য একটু টার্গেট নিয়ে, যে আগামী 2 দিনে আমাকে যে কোনো ভাবে আরো 2টা কোর্স সেল করতে হবে। তো আমি সেইভাবে চেষ্টা শুরু করলাম। আমি পরের দিনে আরো একটা কোর্স সেল করে প্রথম আমার ইনকামের টাকাটা প্রথমত আমি বাড়িতে আমার ফ্যামিলির কাছে, আব্বু আম্মুর কাছে পাঠিয়ে দিলাম যে তোমরা রোজার বাজার করো, চলো, আমার প্রথম ইনকামের টাকা তোমরা চলো। আর আমি আমার মনে হয়েছে যে না, আমি আমার টাকাটা যে কোনো ম্যানেজ করতে পারবো। আমি তারপরের দিন আরো 2টা কোর্স সেল হলো, তারপরের দিন 3টা, তারপরের দিন 4টা, এভাবে করে আমি প্রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে 7 থেকে 8 লাখ টাকার কোর্স সেল করেছি, কোনো মাত্র কারো সাপোর্ট ছাড়া, কোনো বুস্টিং ছাড়া, কোনো ডলার খরচ কিচ্ছু করে না। আমাকে কেউ কোনো হেল্প করে নাই, কোনো প্রমোট করে নাই, কিচ্ছু না। মানে আমার চারপাশে কেউ ছিল না, আমি শুধু একা। ওখানে বাজার করা থেকে শুরু করে রান্না করা, ভিডিও করা, এডিটিং করা, ভয়েস দেওয়া, ইচ অ্যান্ড এভরিথিং, ওইগুলোতে কিন্তু আমি এক্সপার্ট ছিলাম না। বাট ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা কাজ আমার ফোন দিয়ে আমি নিজে একা করতে হয়েছে। মানে আমি যে রান্না করতেছি, একজনে যে আমার ভিডিওটা ধরবে বা ক্যামেরাটা ধরে যে একটু ভিডিওটা শুট করবে, ওই লোকটা পর্যন্ত নাই। মানে আমার কোনো সময় কাজগুলো করতে করতে রাত্রে 1টা-2টা বাজে যেত, মানে অনেক কষ্ট হইতো। কিন্তু একটা জিনিস নিজেকে বোঝাইতে পারতাম যে টাকা তো ইনকাম হচ্ছে, ফ্যামিলিকে তো ভালো রাখতে পারতাম। ওই কোর্সগুলো কি সব অনলাইন ছিল? সব অনলাইন ছিল, রেকর্ডেড ছিল। তো রেকর্ডেড ছিল, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তখন আমার কাছে প্রতিদিন এত পরিমাণ কল মেসেজ আসতো, যেগুলো আমি কখনো এক্সপেকটেশনও রাখিনি। আমার পার ডে 2 থেকে 3 হাজার মেসেজ নর্মালি ঢুকতো। কল প্রতিদিন 200, 300, 500 কলও ঢুকতো, যতগুলা সম্ভব ছিল। ব্যাপারটা এরকম হয়েছে যে আমি ঘুমাইতাম না,
আর ঘুমের মধ্যে দেখে কল ঢুকতেছে, আবার ঘুম থেকে ধরুন 2-3 ঘন্টা ঘুমাইলাম, ঘুম থেকে ওটা দেখে যে বিকাশের মধ্যে 4-5-10টা পেমেন্ট ঢুকে গেছে, মানে 20-30-50 হাজার টাকা বিকাশে চলে আসছে। মানে কে পাঠাইছে, কোথায় থেকে পাঠাইছে, কিভাবে আসছে আমি কিছুই জানি না। 3 দিন পরে খবর হয়েছে যে ওই লোক পাঠাইছে। কারণ হচ্ছে কি এর ভিতরে এত মেসেজ, এত প্রেসার হইতো, যিনি টাকা পাঠাইছে ওনার যে রেসপন্স বা মেসেজ উনি পাঠাইছে ওইটা হারিয়ে যেত। তখন উনি খোঁজ করতো 2-3 দিন 4 দিন পরে যে ভাই আমি তো টাকা পাঠাইছিলাম ওই নাম্বার থেকে ওই তারিখে। তখন আমরা তাদেরকে কোর্সে অ্যাড করে দিতাম। তো ওইভাবে আলহামদুলিল্লাহ যে আমি ওই জায়গাতে যখন আমি একটা ভালো একটা জায়গায় চলে গেলাম, যে না মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি, তখন আমি কিছু টাকা দিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট কিনে আমার যে বাসা ছিল ওখানে আমি একটা ক্লাসরুম মেক করে ফেলি। যে একটা রুম তো আমার প্রয়োজন পড়ে না, ওইটাতে আমি একটা ক্লাসরুম রেডি করে চিন্তা করলাম যে অফলাইনে কাজ শুরু করি। কারণ হচ্ছে অনলাইনটা তো একটা ফ্লো, যে এখন ভালো আছে আবার একটু খারাপ যেতে পারে, এটা সবসময় কিন্তু একরকম থাকবে না। আর ইনকাম যে 2 মাসে 7-8 লাখ টাকা হয়েছে তারপরের মাস থেকে যে প্রত্যেক মাসে এত হবে তা না, এটা তো একটা নির্ধারিত সীমা আছে যে ওই পর্যন্ত যাওয়ার পর একটু স্লো হয়ে যাবে। তখন আমি একটা অফলাইন ক্লাস শুরু করি, যে ওখানে আমি কিছু ক্লাস রেডি করে স্টুডেন্টদের বলতাম যে যারা অফলাইনে শিখতে চান এখানে এসে শিখতে পারেন। তো মাঝে মধ্যে 2 জন 3 জন 4 জন 5 জন বাড়তে শুরু করলো। যখন একটু প্রেশার হইতো বাড়িওয়ালা আমাকে কমপ্লেন করতো যে এত লোক কেন আসে, আপনার কাছে কেন এত লোক আসবে, আপনার এখানে এটা কি ট্রেনিং সেন্টার নাকি এই সেই। ওনাকে আমি অনেক বানোয়ার টানায় বলতাম যে আমার তো রিলেটিভরা আসে বা একটু আমি ক্লাস করাই, তাদেরকে একটু কনসালটেন্সি দিই। আর তখন আমি বিভিন্ন ক্লায়েন্টদের সাথে বিজনেসের ব্যাপারে মিটিং করতাম হচ্ছে ওই টেস্টেড ইট মিঠাই বা যে কোনো একটা ফাস্টফুড শপের মধ্যে বসে। আমার কোনো অফিস ছিল না, তো মানুষও বুঝতো, কিন্তু আমি মানুষকে একটা ভালোভাবে কনসাল্ট করতাম, মানুষ কনভিন্স হইতো, বুঝতো। আমার বাসায় এসেও ক্লাস করে মানুষ স্যাটিসফাই ছিল। মানুষকে বিভিন্ন জায়গায় রেফারেন্স দিত যে না আমার এখানে ক্লাস করলে ভালো, বা এখানে আমি ভালো একটা ট্রেনিং দিচ্ছি, আমি ট্রেনার হিসেবে ভালো। এটা আমার কাছে খুব মানে উৎসাহ দিত। আর বড় বিষয় হচ্ছে যে আমি ট্রেনিং যখন শুরু করার পর আমার দেখা গেছে যে অনেক স্ট্রাগল করতে হয়েছে। যে দেখা গেছে যে আমার কাছে পর্যাপ্ত কোনো সাপোর্ট ছিল না হেল্প করার মতো, বা আশেপাশে ওরকম কাউকেই পাই নাই। তো একটা সময় আমার কাছে মনে হয়েছে যে না আমার আরেকটু ডেভেলপ করা দরকার নিজেকে ওই জায়গাটাকে। তখন আমি বিভিন্ন জায়গায় পজিশন খোঁজা শুরু করলাম, যে একটা ছোট একটা অফিস বা একটা দোকান নিয়ে আমি হচ্ছে একটু বড় করে আমার ট্রেনিং সেন্টারটা ওপেন করব। তো ওই চিন্তা থেকে আমি যখন ট্রেনিং সেন্টার খুলতে চাইলাম, আমি হচ্ছে কাজীপাড়াতে এসে ওখানে একটা বড় বিল্ডিং দেখলাম, যে নতুন একটা বিল্ডিং হয়েছে, এটা 1 বছরের প্লাস আগে। তো বিল্ডিং এর মধ্যে আমি দেখলাম যে টুলেট লাগানো। আমি ওনাকে ফোন দিলাম যে ভাড়া অ্যাডভান্স কত। তো উনি যে পরিমাণ ভাড়া অ্যাডভান্স আমাকে বললো, আমি শুনে পাথেরে দৌড় দিলাম যে এখানে আমার পক্ষে সম্ভব না যে এত টাকা ভাড়া অ্যাডভান্স দিয়ে নেওয়া। তো উনি আমাকে খুব রিকোয়েস্ট করলো যে ভাই আপনি পজিশনটা দেখে যান। আমি বললাম যে না এখন আমার বাসা কাছে, আমি পরে আসবো। আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে সপ্তাহখানেক পরে একটা ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, পাশে ফ্ল্যাটে থাকে। তো হচ্ছে সে একটা ছোট্ট অফিস খুঁজতেছে, সে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার। তো তার কাজের জন্য সে ওই অফিসটা দেখে আসছে, ওই বিল্ডিংটা। সে কিছু ছবি ভিডিও করে আনছে, সে ল্যাপটপে দেখাচ্ছে। তো আমি দেখে বললাম যে এই বিল্ডিং এ তো আমিও গেছিলাম, আমি ফ্লোর দেখি না, কিন্তু এখানে তো ছবিতে অনেক সুন্দর দেখাচ্ছে, তাইলে আমি যাই একটু দেখি কথা বলে। আমি তারপরে আবার গেলাম, গিয়ে ওনার সাথে কথা বললাম যে আমি তো ফ্লোরটা দেখতে চাই। বললো যে দেখেন। আমি কথা বলে আমি তাদের ফ্লোরে গেলাম, গিয়ে আমার ফোনের মোবাইলের ক্যামেরাটা অন করে আমি একটু লাইভে গেলাম, ফেসবুকে আমার পেজে লাইভে গিয়ে আমি লাইভে ফুল যে ফ্লোরটা আছে ওইটা আমি ভিডিও করে লাইভে দেখাচ্ছিলাম, আর বলতেছিলাম যে আমার স্বপ্ন বা আমার ইচ্ছা আজকে না 5 বছর বা 10 বছর পর এরকম একটা ফ্লোর আমি নিব। এই পাশটা আমার ক্লাসরুম হবে, এই পাশটা অফিস রুম হবে, এই পাশটা হচ্ছে থিওরি ক্লাসরুম হবে, এই পাশটা রিসেপশন হবে, মানে এখানে 2-একটা ওয়াশরুম থাকবে, একটা ছোট রান্নাঘর থাকবে, মানে সবকিছু একটা প্রফেশনাল বা কমার্শিয়াল একটা সেট আপ থাকবে। এটা ছিল তখনও আমার কাছে একটা স্বপ্ন, যে আমি কোনো একদিন করব। তো সেখান থেকে এই লাইভটা করার পর কয়েকদিনের মধ্যে হচ্ছে আমি ওইটা যে বিল্ডিং ওটা ছিল একটা বড় ডেভেলপার কোম্পানি, তাদের ঢাকাতে অনেকগুলো বিল্ডিং আছে, ওনারা খুব প্রফেশনাল। তো ওনাদের সাথে ফাইনালি আমি বসলাম একটা মিটিং এ, আগারগাঁও অফিসে বসে তাদের সাথে একটা মিটিং করে ফাইনালি আমি ডিড করে আমার ওই বিল্ডিং এর ফ্লোরটা আমি নিয়ে নিলাম। যে ওখানে হচ্ছে আমাদের 1300 স্কোয়ার ফিট একটা ফ্লোর, মানে একটা ফ্লোরের মধ্যে দুইটা অফিস, একটা হচ্ছে 1300 একটা 1200, আমি 1300টা নিলাম। আমার অপোজিট অফিসটা ছিল হচ্ছে বি প্রপার্টি, যেটা ঢাকার মধ্যে খুব নাম করা পপুলার কোম্পানি। তো বি প্রপার্টি অফিস হচ্ছে আমার অপোজিটে, আর আমি নিলাম ওই পাশটা। তো নেওয়ার পরে আমার ওখানে আবার হচ্ছে ডেকোরেশনের ইন্টেরিয়র বিষয় আছে, ওটা প্রায় 1 মাস সময় লাগছে আমার ফুল ডেকোরেশন ইন্টেরিয়র সেটআপটা করার জন্য। সবকিছু সেটআপ করার জন্য এত টাইম লাগছে, তো ওই সময় আমাকে ভাড়া দিতে হয়েছে। তখন তো আমার কাছে আরো স্ট্রাগল মনে হয়েছে। আমি যখন ফুল কাজটা মোটামুটি কমপ্লিট করলাম, তখন আমার কাছে আর টাকা নাই যে ক্লাসরুমটা রেডি করার জন্য। মানে ক্লাসরুম রেডি হয়েছে, ক্লাসরুমের কোনো ইনস্ট্রুমেন্ট মেশিনারি আমি কিনতে পারি নাই, আমার কাছে টাকা নাই, টাকা শেষ হয়ে গেছে।
কারণ আমি প্ল্যানও মানে আসলে স্বপ্নটা অনেক বড় দেখছি, কিন্তু আমি আসলে তখন চিন্তা করতে পারি না যে নেমে গেলে আসলে এত টাকা চলে যাবে, কি কি প্রবলেম ফেস করতে হবে। আমার কোনো ব্যাকআপ ছিল না যে তখনও যে কেউ পাশে দাঁড়াবে, একটু সাপোর্ট দিবে বা একটু বিপদ পড়লে কেউ টেনে তুলবে, এমন কেউ ছিল না। তো আমি তখন আবার একটু টেনশন করে গেলাম যে কি করবো, এত টাকা ভাড়া বা এত কিছু। তখনও আমি পরে যাদের সাথে টুকটাক আমি আছে কিছু আমার এই কাজগুলোর পাশাপাশি আমি আরো কিছু বিজনেস করি। আমি হচ্ছে রেস্টুরেন্ট কনসালটেন্ট। একটা রেস্টুরেন্টের A to Z ডেকোরেশন থেকে শুরু করে কিচেন সেটআপ, কিচেন ইঞ্জিনিয়ারিং, কিচেনের যত ইকুইপমেন্ট মেশিনারিজ আছে এই জিনিসগুলো আমি সাপ্লাই করি বা এই জিনিসগুলো আমি সেল করি, এবং চাইনা ইম্পোর্টেড অনেক মেশিনারিজও আমি সেল করি। তো দেখা গেছে আমি তাদের সাথে মোটামুটি একটা দীর্ঘদিন বিজনেস থাকার কারণে তাদেরকে আমি বুঝে টুঝে কিছু টাকা আমি কনভিন্স করে কিছু মাল ম্যানেজ করলাম, কিছু ফ্যামিলি থেকে কিছু টাকা সাপোর্ট নিলাম, পরিচিতদের থেকে একটু সাপোর্ট নিলাম, তারপরে অনেক খুব মার্কেটিং শুরু করে দিলাম নিজে নিজে। যা খুব আমার তো কিছু স্টুডেন্ট প্রয়োজন, কয়েকজন স্টুডেন্ট ম্যাচ হলো, ওখান থেকে কিছু টাকা আসলো, তাদের আমি স্টুডেন্ট নিয়ে নিয়েছি। আমার কোর্স শুরু হওয়ার কথা, কিন্তু আমি সবকিছু ইকুইপমেন্টের জন্য কোর্স শুরু করতে পারি না। স্টুডেন্ট আসতো, ক্লাস হইতো না, দেখলো আজকে আসছে স্টুডেন্ট, আজকে আমি চলে নিয়ে আসছি। স্টুডেন্ট পরের দিন আসছে, তারপরের দিন আমি সিলিন্ডার নিয়ে আসছি। মানে এরকম আমার ইকুইপমেন্ট একদিন আসতেছে আর স্টুডেন্ট আইসা বসে রয়েছে, ক্লাস পাচ্ছে। স্টুডেন্টরা বুঝতেছে যে আমার পরিস্থিতিটা কি, বাট ওরাও খুব কনভিন্স, মানে ওরকম কিছু বলতো না, বুঝতেছে যে না আমি চেষ্টা করতেছি। তো ওই জায়গায় আসলে ওই সময়টা কখনো ভোলার মতো না। তো তারপরে হচ্ছে আমি কমপ্লিটলি একটা সময় কিচেনটা রেডি করে ফেললাম, আমার ক্লাস স্টার্ট করলাম, অনেক স্টুডেন্ট হইলো, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রেসপন্স দিচ্ছিল। এবং এখান থেকে শিখে আমার প্রত্যেকটা স্টুডেন্ট, একজন স্টুডেন্টও নাই যে এখান থেকে শিখে বেগার আছে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার এখান থেকে কোর্স করে বের হইছে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট নিজে দোকান দিছে, কেউ জবে লাগছে, কেউ দেশের বাইরে গেছে, প্রত্যেকটা স্টুডেন্ট কোথাও না কোথাও কাজে লাগছে। ঢাকাতে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, কোনো ট্রেনিং ইনস্টিটিউট 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো না যে আমার স্টুডেন্টরা এখান থেকে বের হওয়ার পরে জব করবে, বিজনেস করবে, উদ্যোক্তা হবে, দেশের বাইরে যাবে, কিছু করবে। এই স্ট্রাগলের পেছনে কোনো ইনস্টিটিউটের কোনো হাতই থাকে না। ইনস্টিটিউটের একটাই কথা, আমাদের এখানে 3 মাস 6 মাসে একটা কোর্স করবে, কোনো একটা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে 3 মাস 6 মাসে একটা ইন্টার্নশিপ করবে। সোজা কথা, বিনা পারিশ্রমিকে পরিশ্রম করতে হবে 3 মান্থ, তারপরে কোথাও আপনি কাজের জন্য নিজে নিজে চেষ্টা করবেন, বের করবেন। মানে কি অন্য যারা কোর্স করাচ্ছে তারা কি প্র্যাকটিক্যালি হাতে কলমে শেখাচ্ছে না? শেখাচ্ছে, যার যার মতো করে শেখাচ্ছে, হয়তো ততটা না। কারণ হচ্ছে প্রতিষ্ঠানগুলা, একটা প্রতিষ্ঠান যে ট্রেনিং সেন্টার, বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে ওনারা প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থিওরি ক্লাস করে। থিওরি ক্লাসের মধ্যে জোরটা বেশি থাকে, প্র্যাকটিক্যাল ক্লাসে একটু কম, যার জন্য স্টুডেন্টরা এখান থেকে পরিপূর্ণভাবে প্রস্তুত হচ্ছে না। আর প্রস্তুত না হওয়ার কারণে তাদেরকে ওই যে 3 মাসের ইন্টার্নশিপ গিয়ে করতে হয়। আর ইন্টার্নশিপও যে একই সাবজেক্টে পাবে বা ওখান থেকে শিখে যে সে জব পাবে, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই। আর আমাদের এখানে আমরা যে কোর্সগুলো রেডি করছি, যে আমাদের এখানে থিওরি কোনো ক্লাস নাই, ফুল ক্লাসটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনি যতক্ষণ এখানে আছেন ততক্ষণ শিখবেন, ততক্ষণ নিজ হাতে বানাবেন। আপনাদের ধরা ছোঁয়া খাওয়া কোনো কিছুর জন্য কোনো বাধা নাই। আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ বানাইতে থাকবেন, নিজ হাতে বানাবেন, প্রত্যেকটা আইটেম নিজ হাতে বানাইতে হবে। এবং যতদিন না আপনি বানাইতে পারেন, যতদিন না আপনি শিখতে পারেন, ততদিন আপনি আমার স্টুডেন্ট। আপনি আমার কাছে টাকা একবার দিয়েছেন, আমি টাকা কম নিব না, আমার কোয়ালিটি 100% আমি রাখবো। বাট আপনি যতদিন না শিখছেন ততদিন আমার স্টুডেন্ট, আমি আপনাকে শিখাবো। এর জন্য যদি আমার টাকা 3 গুণ খরচ, আমি সেটা করবো। টাইম ফ্রেম নেই কোনো? না, আমার টাইমের একটা অবশ্যই নির্ধারিত একটা কারিকুলাম, একটা টাইম আছে, বাট নির্ধারিত টাইমের ভিতরে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট শিখে যায়। বাট স্টুডেন্টদের জন্য এই সুযোগটা আছে যে আপনি চাইলে 1 মাসের কোর্সে আসছেন, আপনি 2 মাস 3 মাস 6 মাস আপনি শিখেন, আপনি না শিখে পর্যন্ত আপনি শিখবেন। আচ্ছা, আমরা আপনাকে শিখিয়ে ছাড়বো, কিন্তু আপনি অভিযোগ দিয়ে যেতে পারবেন না যে এখানে আসছিলাম, শিখতে পারি না, টাকাটা জলে গেল, লস হইলো, এই কথা না। আর আমাদের স্টুডেন্ট আমরা বলি যে আমাদের এখান থেকে জব ছেড়েই সাথে সাথে কোর্সটা শেষ করে সাথে সাথে জবে জয়েন করেন, নয়তো দেশের বাইরে যান, নয়তো ছোট করে একটা বিজনেস স্টার্ট করে উদ্যোক্তা হন। উদ্যোক্তা হওয়ার জন্য আপনার কি প্রয়োজন? ফুড কার্ট, জায়গা, পজিশন, আইডিয়া, সাপোর্ট, গাইডলাইন, এভরিথিং। তো টুলস, কুকারিজ কোথায় থেকে পাওয়া যায়, কাঁচামাল কোথায় থেকে সংগ্রহ করবেন, এই ব্যাপারে আমরা 100% সাপোর্ট দিই। আমার স্টুডেন্টের দোকান পর্যন্ত আমি নিজে চুজ করে দিছি, তার ডিডের কাগজ পর্যন্ত আমি নিজে গিয়ে করে দিছি, ইনস্ট্রুমেন্ট মেশিন কোথায় থেকে কিনলে সুবিধা হবে, সেভে কিনতে পারবে, সেটা করে দিছি। তাদেরকে কারো যদি এক্সট্রা লুক প্রয়োজন হয়, আমাদের স্টুডেন্টদেরকে আবার আমাদের স্টুডেন্টদের প্রয়োজন হয়, আমাদের স্টুডেন্ট যে উদ্যোক্তা হয় তারা আবার সাপোর্ট হ্যান্ড হিসেবে 2-1 অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, তখন আমাদেরকে নকল আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেখানে জবে পাঠাই। তার মানে কি জব প্লেসমেন্টও আপনি এখান থেকে যারা ট্রেনিং করতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে আমরা জব ম্যানেজ করে দিচ্ছি, জবের দায়িত্বটা আমরা নিচ্ছি। তবে আমরা কাউকে এই কথা বলি না যে 100% জব নিশ্চিত আমি দিয়ে দিব, ব্যাপারটা এরকম না। একটা মানুষের জবটা হবে তার নিজের ইচ্ছা, আগ্রহ, চেষ্টা এবং তার ডিসিপ্লিন, তার সবকিছুর উপর ডিপেন্ড করে। বাট আমরা সেই গ্যারান্টি দিচ্ছি যে
আমরা আপনার জন্য চেষ্টা করবো, আপনার জন্য 2-3টা জব রেফারেন্স আমরা করে দিতে পারবো। আমাদের কাছে যে পরিমাণ জবের অফার আসে, অপরচুনিটি আছে, বাংলাদেশে আর মানে কোনো প্রতিষ্ঠানের কাছে নাই। কারণ হচ্ছে আমি প্রফেশনাল শেফ হওয়ার কারণে আমার শেফ কলিগ সব জায়গাতে আছে, এবং বিভিন্ন রেস্টুরেন্ট ওনার সবাই আমাকে চিনে আছে এজ এ প্রফেশনাল শেফ হিসেবে। আমার নিজের একটা পরিচয় আগে আছে, তারপরে হচ্ছে প্রতিষ্ঠান। ওই হিসাবে বিলিভের জায়গাটা আমার কাছে বেশি, যে এখান থেকে আসলে একজন প্রফেশনাল লোক আসবে। প্রফেশনাল শেফের গাইডলাইনে একটা লোক শিখলে সে ভালো কিছু শিখবে। এখন পর্যন্ত আপনি কতজন স্টুডেন্ট ট্রেনিং দিয়েছেন এখানে? আমাদের অনলাইনে প্রায় 4 থেকে 500 স্টুডেন্ট আছে অনলাইন কোর্সের। আর অফলাইনে আমরা এখানে প্রায় 1 বছর হয়ে গেছে, 11 মাস সামথিং। 11 মাসে আমাদের এখান থেকে অলমোস্ট না হইলেও 200 স্টুডেন্ট বের হয়েছে। এখন 200 স্টুডেন্ট বের হয়ে তো 200 স্টুডেন্ট উদ্যোক্তা হয়ে যায় না। তবে আমরা মোটামুটি আমাদের কাছে ইনলিস্টেড যতটুকু আছে অলমোস্ট 25 থেকে 30 জন নর্মালি দোকান দিয়েছে বিভিন্ন জায়গাতে, এবং আলহামদুলিল্লাহ তারা বিজনেস করতেছে, এবং তাদের মাধ্যমে আরো 50-60 জনের কর্মসংস্থান হয়েছে, এবং কেউ কেউ তো দেশের বাইরেও যাচ্ছে। তো আমরা কন্টিনিউয়াসলি তাদেরকে সাপোর্ট দিচ্ছি। এই যে 300 বা 500 একটা সংখ্যা যেটা বললেন অনলাইনে করছে, আর বাকিগুলো অফলাইনে করছে, এই যে যারা 30 জন বা 50 জন যে একটা সংখ্যা দোকান দিয়েছে, এখান থেকে কি এরকম হয়নি দোকান দেওয়ার পরে 1 মাস পরে বা 1-2 মাস পরে বন্ধ করে দিয়েছে দোকান, এরকম ঘটনা? আচ্ছা, কেউ কেউ হয়তো একটু ক্রিটিক্যাল মোমেন্ট যেতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কারণ সবার যে প্রত্যেকটা পজিশন প্লেস ভালো হবে বা সফল হয়ে যাবে এমন কিন্তু না। আমরা কাউকে এই কথা বলি না যে আমার এখানে একটা কোর্স করলে আপনি 100% উদ্যোক্তা হবেন, বা আমার এখান থেকে একটা কোর্স করলে আপনি সফল হবেন, এই গ্যারান্টি আমরা দেই না। আমরা জাস্ট এইটুকু বলি যে আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নেওয়ার ইচ্ছা, মন মানসিকতা আপনার থাকতে হবে, এবং একটা বিজনেসের যে লাভ হয় এটার যে আমাদের একটা মেন্টালি সেট আপ থাকে যে আমরা বিজনেস মানেই লাভের পাশাপাশি লস হইতে পারে, এই মেন্টালিটি রেখে আপনাকে বিজনেসে নামতে হবে। এটা আমরা সবাইকে বলে দিই, এবং এটা আমরা খুব ক্লিয়ারলি বলি। আমরা স্টুডেন্টদেরকে এই বিষয়গুলো যখন আমরা ব্রিফিং করি, আমাদের পেজের মধ্যে একদম লাইভে আমরা এই কথাগুলো বলি, যেটা কোনো প্রতিষ্ঠান বলে না। আপনারা কি নরমালি ফাস্ট ফুড নিয়েই কাজ করছেন নাকি আরো আদার্স? আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি, আমাদের কাজটা হচ্ছে একটু ভিন্ন। আর আমরা যেভাবে কাজ করি, মানে যত ট্রেনিং সেন্টার আছে, আমাদের মতো করে কেউ কাজ করে না, কারো মতো করে আমরা কাজ করি না। আমাদের হচ্ছে আমরা 2টা রকমের কোর্স করি। আমাদের এখানে 1 মাসের আছে প্রফেশনাল লাইভ বেকারি কোর্স বা বেকারি এন্ড পেস্ট্রি কোর্স, যেটা হচ্ছে যত রকম বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং বিজনেস লাইভ বেকারি, ঢাকার সবচেয়ে জনপ্রিয় আইটেম। এই লাইভ বেকারি কোর্সটা একমাত্র আমরাই করাই প্রপারলি। অনেকে হয়তো বেকারি কোর্স করায়, বাট এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিভাবে হয়, বড় বেকারি ফ্যাক্টরিতে কারখানা কিরকম হয়, বা দেশের বাইরে গেলে কিরকম হয়, বাট আমাদের দেশে যে লাইভ বেকারিটা আছে এইটার কোর্সটা একমাত্র আমরাই প্রপারলি করাচ্ছি। কারণ আমাদের চ্যালেঞ্জ, আমাদের এখান থেকে স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা বের হয়ে নিজেরা লাইভ বেকারি দিয়েছে, নিজেরা সফলতার সহিত বিজনেস করতেছে। আমাদের এখান থেকে কোর্স করে অন্য জায়গায় লাইভ বেকারিতে জব করতেছে। আমাদের নিজেদের 2টা লাইভ বেকারি আছে। তো কোনো প্রতিষ্ঠানে নিজস্ব কোনো বেকারি নাই, ওনারা যে বেকারি কোর্স করাচ্ছে, বাট আমার নিজের 2টা প্রতিষ্ঠান আছে। আমি এটা প্রাউডলি বলতে পারি যে আমার প্রতিষ্ঠান আমি চালাচ্ছি, আমার বিজনেস আইডিয়া পলিসিগুলো আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করি। এছাড়া আমাদের কোর্স রয়েছে 1 ডে কোর্স, যারা ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা এবং স্ট্রিট ফুডে কাজ করতে চায়, ফুড কার্ট দিয়ে বিজনেস করতে চায়, এই উদ্যোক্তাদের নিয়ে, ছোটখাটো উদ্যোক্তাদের নিয়ে কোনো ট্রেনিং সেন্টার, কোনো ইনস্টিটিউট কাজ করতেছে না। আমি এই জায়গাটা নিয়ে কাজ করতেছি। আমি নিজে যেহেতু রুট থেকে উঠে আসছি, আমি স্ট্রিট ফুডে কাজ করেছি, স্ট্রিট ফুডে দোকান দিয়েছি, আমি নিজে উদ্যোক্তা ছিলাম, তো ওই জায়গাটার সঙ্গে কাজ করার বেশি আগ্রহ। তো সেই জায়গাটাকে আমি সবসময় ধরে রাখতে চাই, আমি আমার শুরুর জায়গাটা কখনো ভুলতে চাই না। তো এই জন্য আমরা সপ্তাহে হচ্ছে শুক্রবার, আমাদের শুক্র শনি অফিসটা বন্ধ থাকে। আমাদের সপ্তাহে 5 দিন বেকারি কোর্স হয়, 1 মাসের কোর্স। তো আমরা শুক্র শনি বন্ধ থাকি, বন্ধের জায়গাটা আমরা কাজে লাগাইছি শুক্রবারে জুসের ক্লাস, সকাল থেকে সন্ধ্যা, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা 25টা আইটেম শেখাই সম্পূর্ণ চ্যালেঞ্জ নিয়ে। একদিনে 25টা জুসের আইটেম, জুস, কোল্ড কফি, লাচ্ছি, মিল্কশেক, ফালুদা, দই চিরা, এই 5-6টা সাবজেক্টের 25 থেকে 30টা আইটেম একদিনে ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে। আমাদের 95% স্টুডেন্ট একদিনে কমপ্লিট করে ফেলে। যদি কারো একদিনে কমপ্লিট না হয়, সে সেকেন্ড আরো একটা ক্লাস ফ্রি, শুধু তারপরে যদি না হয় সে 3rd ক্লাস ফ্রি, সে আরো 2-1টা ক্লাস ফ্রিতে করতে পারবে যদি তার কোর্সটা কমপ্লিট না হয়। বাট আমাদের চ্যালেঞ্জ একদিনে কমপ্লিট হয়ে যাবে। আমাদের 90% স্টুডেন্ট একদিন কোর্স করলে আর সেকেন্ড টাইম আসে না, কারণ তার কোর্স কমপ্লিট হয়ে যায়। আমাদের এরকম হয়েছে যে আজকে জুস কোর্স করতে আসছে, কালকে তার দোকান ওপেনিং, সে কারিগর পাচ্ছে না, আমাদের কোর্স আজকে কমপ্লিট করে সে কালকে তার দোকান রান করেছে নিজের কারিগর হিসাবে। এরকম আমাদের অনেক স্টুডেন্টও আছে। এখানে যদি আমরা একটা জিনিসে আসি যে আপনি অনেক লোককে শেখাচ্ছেন, ট্রেন করছেন, জুস বলি, পেস্ট্রি বলি, বেকারি বলি, যেটাই বলি না কেন, এবং তাদেরকে শিখে আপনি পাঠিয়ে দিচ্ছেন। এবার একটা মূল ইম্পর্টেন্ট জায়গায়, যদি কোয়ালিটির জায়গায় আসি, সে ফর এক্সাম্পল মানুষ আইফোনে ব্যবহার করে একটা ভালো প্রাইসে, স্যামসাং S সিরিজে ব্যবহার করে, আবার সিম্ফনি বা রিয়েলমি এগুলো ব্যবহার করে।
এখন আমি যদি আপনার এখানে যারা শিখে যাচ্ছে তাদের সাথে যদি কোয়ালিটির জায়গা থেকে বিবেচনা করি, যে আমি একটা পেস্ট্রি, সে ফর এক্সাম্পল আমি ঢাকার কোনো একটা ভালো পেস্ট্রি শপ থেকে, গুলশান বনানী থেকে যদি আমি একটা ভালো মানের পেস্ট্রি খেতে চাই, একটা স্লাইসের দাম 500 টাকা বা 600 টাকা। সেই পেস্ট্রি আমার মিরপুরে বা অন্য জায়গায় বিক্রি হয় 50 টাকা। এটা একটা পার্থক্য আছে, সবসময় থাকবে, এটা ক্লায়েন্টও আলাদা। তো সেই কোয়ালিটির জায়গা থেকে আপনি আপনার যেই কোয়ালিটিতে শেখাচ্ছেন বা যেই প্রোডাক্টটা তারা শিখছে, আপনি এটাকে কিভাবে র্যাঙ্কিং করবেন? আচ্ছা, আমরা মূলত হচ্ছে যেভাবে আমরা কাজগুলো করাই এবং শেখাই, আমাদের সে শুধু বেকারি কোর্স বা জুস কোর্সই আমরা সীমাবদ্ধ নয়। আমরা হচ্ছে প্রতি শনিবারে আমরা একদিন একটা স্ট্রিট ফুড এবং ফাস্ট ফুডের কোর্স করাই, যেমন বার্গার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজেস, নানা রকমের সস, মিট বক্স, মানে একটা ফাস্ট ফুডের দোকানে যে আইটেমগুলো থাকে, বেসিক আইটেমগুলো, এগুলো আমরা ওয়ান ডে একটা কোর্স করাই 20টা আইটেমের। তারপরে আমরা রবিবারে একটা কোর্স করাই, সেটা হচ্ছে চা পুরা রুটি, বর্তমানে খুব পপুলার ভাইরাল আইটেম। এটার পাশাপাশি আমরা আরো 15-20 রকমের চা শিখাই, সেটাও আমাদের রবিবারে একদিনের কোর্স, এটাও আমরা একদিনে কমপ্লিট করাই। তো এখন বিষয়টা হচ্ছে যে কোয়ালিটির যে বিষয়টা, আমরা যে কাজগুলো করি, আমাদের যে ওয়ান ডে কোর্স আছে বা 1 মান্থের কোর্স আছে, আমরা প্রত্যেকটা আইটেম স্টুডেন্টের হাত দ্বারা তৈরি করি। আমাদের কাজ হচ্ছে, আজকে জুসের কোর্সে স্টুডেন্টরা আসছে, আমরা প্রথমে জাস্ট অল্প কয়েকটা আইটেম নিজেরা তৈরি করা দেখাই, যে তাদেরকে মূল মেথডটা বোঝাই, যে এটা একটা ব্লেন্ডার, এই হচ্ছে সুইচ, ভিতরে হচ্ছে বরফ দিতে হবে, চিনি দিতে হবে, একটু পানি দিতে হবে, একটা ফল দিতে হবে বা ফলের রস দিতে হবে, দিলেই ব্লেন্ড করলেই এই জুসটা কমপ্লিট। এবং রেশিও রেসিপিটা এই পরিমাণ দিবেন। আমরা একটা দেখানোর পরে আমাদের যত স্টুডেন্ট থাকে সিরিয়াল একজন একজন করে আমরা প্রত্যেকটা আইটেম তাদের হাত দ্বারা তৈরি করাই। এখন যখন আমরা যে আইটেমটা তৈরি করাচ্ছি স্টুডেন্টের হাত দ্বারা, প্রত্যেকটা আইটেম একসাথে তৈরি করার পরে আমরা সবাইকে ছোট ছোট করে গ্লাস দিয়ে দিই এবং বলি যে 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 গ্লাসটা ধরবেন 3-4 জন মিলে শেয়ার করে খাবেন। তাহলে কি হবে, যতগুলো ফ্লেভার আইটেম থাকবে, এই সবাই 4টা-5টা করে আইটেম টেস্ট করতে পারবেন এবং বানাইতে পারবেন। তো একজনে 4-5টা করে আইটেম তৈরি করে এবং সেটা সবাই মিলে টেস্ট করে। তো কোয়ালিটিটা আমি সর্বপ্রথম ইনশিওর করি আমার নিজের কাছে, যে আমার স্টুডেন্ট যারা আসছে, আপনারা তো সবসময় বাইরে কিনে খান, কোথাও না কোথাও খান, ভালো জায়গায় খান, স্ট্রিট ফুডে খান, রেস্টুরেন্টে খান, দেশে বাইরে খেয়ে আসছেন। তা আমার এখানে যে আপনারা বানাইলেন এবং আপনারা নিজে খাচ্ছেন, এইটা আপনার কাছে কতটুকু ভালো লাগতেছে এবং বাইরের সাথে আপনি কতটুকু র্যাঙ্কিং দিবেন বা রেটিং দিবেন বা কম্পেয়ার করবেন। তো আমাদের স্টুডেন্টদের রিভিউটা আমরা এখানেই নিয়ে নিই। স্টুডেন্টরাই কম্পেয়ার করে যে না, আমি তো যেখানে খাই বা যেখানে তো সবসময় খেয়ে দেখছি, এখান থেকে আমাদের এখানে বেটার হচ্ছে, এখানে আমরা একটা ভালো কোয়ালিটি মান পাচ্ছি। তো আমরা এই জায়গাটা ইনশিওর করে দিই। সেকেন্ড হচ্ছে আমাদের যেমন ফাস্টফুডের কোর্স, আমরা বলবো না যে আমরা সিক্রেট রেসিপি, চিলক্স টেলক, বড় কোনো ব্র্যান্ডের সাথে নিজেকে কম্পেয়ার করার প্রশ্নই আসে না। কারণ একটা কোম্পানি, একটা ব্র্যান্ড তৈরি হয় লং টাইম সময়ে, এবং সেটা তাদের একটা কোয়ালিটি, মানসম্মত সার্ভিসের কারণে, ভালো পজিশন এবং এনভায়রনমেন্ট, ইন্টেরিয়র কারণে কিন্তু তারা পপুলার হয় মার্কেটে। তো তাদের সাথে নিজেকে কম্পেয়ার করাটা বোকামি। বাট আমরা যে কাজটা করি, যে দেখেন আপনার স্ট্রিট ফুডে যারা কোর্স করে, তাদের না আছে একটা হাইজিনের কোর্স, হাইজিন সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই, তারা ফুডের কোয়ালিটি মান সম্পর্কে জানে না প্রপারলি কিভাবে একটা মেয়োনিজ সস তৈরি হবে, কিভাবে চিকেনটা কতটুকু টেম্পারেচার দিয়ে কুক করবে, এবং কিভাবে কোন আইটেমটা কিভাবে তৈরি করলে জিনিসটা আরো মজাদার হবে, সুস্বাদু হবে, এবং এটার একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি, সেটা কিন্তু তাদের আইডিয়া নাই। তো আপনারা একই জায়গাতে আপনার রেস্টুরেন্টের মতো করে আইটেম তৈরি করুন, খরচটা হয়তো আপনার 20 টাকার জায়গায় 25 টাকা যায়, 5 টাকা বেশি যাবে, কিন্তু আপনি একটা ভালো স্ট্যান্ডার্ড ফুড মানুষকে খাওয়াইতে পারবেন, একটা সুন্দর সার্ভ করতে পারবেন। তো ওই জায়গাটা আমরা ইনশিওর করে দিই যে স্টুডেন্টরা, আমাদের কথা হচ্ছে যে আপনার রেস্টুরেন্ট কোয়ালিটির খাবার আপনি স্ট্রিট ফুডও বিক্রি করতে পারবেন এক স্ট্রিট ফুডের প্রাইসে, মানুষকে ভালো মান কোয়ালিটি দিয়ে। তো যে স্টুডেন্টরা আসে শিখতে, আমরা প্রথমত তাদের মুখের টেস্ট আমরা আগে দেখি, যে তার কাছে কেমন লাগতেছে। আমাদের কথা হচ্ছে যে আপনি এখান থেকে শিখবেন, নিজে বানাবেন, নিজে টেস্ট করবেন, বাসায় যাবেন, এটা রেসিপি শিট দেওয়া আছে, ওইটা দেখে আবার নিজে বানাবেন, নিজে খাবেন, ফ্যামিলিকে খাওয়াবেন, ফ্রেন্ড সার্কেলদের খাওয়াবেন, কলিগদের খাওয়াবেন, আশেপাশের আত্মীয় স্বজন তাদের রিভিউ নেবেন, তারপর আপনি ইনশিওর হয়ে বিজনেসে নামবেন। আপনার আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, যে কথাটা খুবই প্রচলন, যে সাধারণত যারা কোনো কিছু করে না বা কোনো কিছু করার সুযোগ নাই, পড়াশোনাও করে না, বা একেবারে সহজ কথায় বললে যে আপনাদেরকে নিচু শ্রেণীর এরকম কিছু মনে করি, এরা রেস্টুরেন্টে কাজ করে। একবার এটা খুব প্রচলিত, এই রেস্টুরেন্টে কে কাজ করছে, সে বাংলা যেভাবে বলে মেসিয়ার, এই হচ্ছে সেই করছে, বা রেস্টুরেন্টের এটা ছোট নিচু দৃষ্টিতে দেখা হয়। সেই জায়গা থেকে আপনার দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে যে সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আপনার এই কোর্স এই মানসিকতাকে চেঞ্জ করতে পারবে, একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন যেটা জানার আমার, সেটা হচ্ছে যে এই যে আপনার এখন পর্যন্ত যতগুলো স্টুডেন্ট কোর্স করেছে, 500ই ধরলাম, এর মাঝে
কি কি ক্যাটাগরির লোকজন কোর্স করছে এবং কারা কারা কোর্স করছে? আচ্ছা, আমি আপনার প্রশ্নটাকে আরেকটু সহজ করে দিই যে আমরা যখন কাজটা শুরু করেছিলাম এই প্রফেশনে, তখন আমাদের আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, রিলেটিভদের কাছে এইটাকে কখনো ওইভাবে প্রেজেন্ট করা বা পরিচয় দেওয়ার মতো বিষয় ছিল না। কারণ তারা এটাকে খুব ছোট করে নিচু চোখে দেখতো, ছোট করে দেখতো যে আমরা যদি বলি যে আমরা কোনো হোটেল বা রেস্টুরেন্টে জব করতাম, ও আচ্ছা বাবুর্চি। হোটেলে বাবুর্চি, আচ্ছা। আর ওনারা হোটেলে বলতে ওনারা প্রথমত ওনাদের টার্গেট চলে আসে ওই যে পাড়া মহল্লার যে মামা পেঁয়াজ আর সিঙ্গারার দোকান, ওইগুলোই প্রথম মাথায় চলে আসে। কিন্তু ওনারা আসলে জানে না যে আমরা যে কোয়ালিটির রেস্টুরেন্ট, চাইনিজ বা ফাস্টফুড বা হোটেলে কাজ করি, ওখানে তারা হচ্ছে সময় একবার ঢুকতেও অনেক সময় টাকা পয়সার হিসাব করে ঢোকে না। এটা বড় বিষয় না, যারা এখন অ্যাবিলিটি আছে সবাই ঢুকতেছে। বাট এখন এই প্রফেশনটা পুরো বিশ্বের কাছে, শেফ প্রফেশনটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দ্বিতীয় স্থানে আছে প্রফেশনের দিক দিয়ে। যদি আমরা বলি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার আমরা সহজে চিনি, ডাক্তারের পরে শেফ প্রফেশন, এই হসপিটালিটি প্রফেশনটাকে দ্বিতীয় স্থানে রাখছে। তাহলে এটা অনেক সম্মানজনক একটা পেশা, এবং এইটার প্রায়োরিটি এবং এটার একটা সম্মান কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড। বিশেষ করে ইউরোপে শেফদের একটা আলাদা করে সম্মান করা হয় তাদেরকে। এবং দেখেন, একটা শেফকে আমরা একজন ডক্টরের সাথে আমরা সমতুল্য করতে পারি। কিভাবে? একজন ডক্টর হচ্ছে একটা রোগীকে চিকিৎসা দিয়ে ভালো রাখে, আর একজন শেফ হচ্ছে ভালো মানের খাবার তৈরি করে একটা মানুষকে সুস্থ রাখে। তাহলে কিন্তু একটা ডক্টরের সাথে খুব একটা পার্থক্য নাই, হয়তো দুজনের কাজ প্রফেশনটা ভিন্ন। তো এই শেফ প্রফেশনটা ছোট না, এটা হচ্ছে একটা সেবামূলক কাজ। এটা মানুষকে সার্ভিস দেওয়া, মানুষকে ভালো রাখা এবং মানুষকে আনন্দদায়ক করা। মানুষকে একটা খাবার দিচ্ছে মানে সে খুশি হয়ে যাচ্ছে, হ্যাপি হয়ে যাচ্ছে, আমাদেরকে থ্যাংক ইউ বলতেছে। তো আমাদের ফুডগুলো খেয়ে অনেক সময় থেকে অ্যাপ্রিসিয়েট করে যে না, অনেক মজা হয়েছে, দারুণ একটা খাবার। রান্না এমন একটা রান্না হচ্ছে একটা আর্ট। রান্নাকে কেন আর্ট বলা হয়? যে রান্নাটা একটা আর্ট, আর যিনি রান্না করে শেফ, উনি হচ্ছে আর্টিস্ট। তো রান্নাটা হচ্ছে যে আমরা যখন আর্টিস্ট কিন্তু দেখেন একটা বড় কাগজের মধ্যে তার রং তুলি দিয়ে আর্ট করে, আর একজন শেফ একটা প্লেটকে মনে করে যে তার বড় একটা কাগজ, সেখান থেকে সে মজার মজার খাবার তৈরি করে সুন্দর করে প্রেজেন্ট করে সার্ভ করে, এবং এটাই একটা আর্টের মতো, একটা শেফের ছলপিক ছোঁয়ায় একটা সুন্দর শিল্প তৈরি হয়। তো এই জায়গাতে দেখেন আমাদের কাছে কারা আসতেছে। প্রথমত এভারেজ সব ধরনের লোকে আসতেছে আমার এখানে। বিগত দিনে অনেক ভালো ভালো উচ্চ মানের শিক্ষিত লোকরা আসে। যেমন ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটির একজন প্রফেসর কিছুদিন আগে আমার এখানে এসে কোর্স কমপ্লিট করে গেল। ওনার 60+, 60 বা 65 ওনার বয়স। ওনার হার্টের রিং পরানো হচ্ছে 3টা, এবং উনি আমার মনে হয় যে আমার মানে দেখা আমার সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, যিনি কিনা আমার অফিসটা 6 তলাতে, উনি সিঁড়ি দিয়ে হাইটে উঠতে পারে। 3টা রিং পরা, 65 বয়স হয়ে গেছে, উনি রিটায়ার্ড করছে, একজন প্রফেসর মানুষ। ওনার এই বয়সে যে ওনার শেখার আগ্রহ আমি চেষ্টা দেখছি, এবং উনি আমার বেস্ট স্টুডেন্ট। যত স্টুডেন্ট ছিল উনি সবচেয়ে ভালো কাজ শিখছে। দেখা গেছে যে আমি সময় একটু ব্যস্ত থাকলে উনি ক্লাসগুলো নিয়ে নিত। উনি আমার এত ভালো একজন স্টুডেন্ট। তো এই যে উনি কিন্তু কখনো এটা চিন্তা করে নাই যে আমি ওইরকম একটা পর্যায়ের লোক, আমাকে আসলে রান্নার কাজটা শিখলে। উনি বাসায় আমাদের এই জিনিসগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করতো, ফ্যামিলিকে খাওয়াইতো, আমাদেরকে ছবি তুলে পাঠাইতো। তো আমার খুব ভালো লাগতো, খুশি লাগতো যে এরকম একজন মানুষ এই যে চেষ্টাগুলো করতেছে, ওনার যে একটা আগ্রহ রান্না নিয়ে। তারপরে হচ্ছে কিছুদিন আগে রিসেন্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট, একটা মেয়ে স্টুডেন্ট, সে উদ্যোক্তা হতে চাচ্ছে, সেও এসে আমার এখানে কোর্স করে গেল, এবং একটা মানে ওপেনলি সে একটা আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছে বা একটা রিভিউ দিয়েছে। মানে তার কথা হচ্ছে আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি এর মানে এই না যে রান্না শিখতে পারবো না, উদ্যোক্তা হইতে পারবো না, কাজ করতে পারবো না, এটা লজ্জার কিছু নেই। সে সবাইকে ইন্সপায়ার করছে। তো এরকম অনেকেই আছে। এবং আমাদের এখানে যারা আসে, অনেকে দেশের বাইরে থেকে, যখন প্রবাসী যারা বিশেষ করে, তারা বাংলাদেশে আসার পর সোজা কথা বেকার। 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর খবর নিলে যারা বাংলাদেশের বাইরে থেকে ব্যাক করে 90% বেকার। এটার আমি কয়েকবার এটার হচ্ছে আমি মানে কাউন্সিলিং করে দেখছি যে তারা বেকার। তো তারা আমাকে অনেক নক করে কয়েক বছর ধরে। আমি অনেক সময় মানে তাদেরকে নিয়ে ভাবি যে আসলে কি করা যায়। মানে আমাকে বলে যে ভাই, অনেক যারা বাইরে থাকে তারা আগে নক করে যে ভাই দেশে বাইরে আছে এত বছর, এইটা করছি, হাতে তেমন টাকা পয়সা নাই, দেশে আসবো। আমার একটা জিনিস প্রশ্ন জাগে যে আপনি দেশের বাইরে গেছেন এত লক্ষ টাকা খরচ করে, আবার এত বছর কাজ করলেন, এত টাকা কামাইলেন, এখন দেশে এসে কি করবেন সেটা আপনি ভাবতেছেন, আপনার কোনো ফিউচার ক্যারিয়ার নাই, তাহলে আপনি বিদেশ গেছেন কেন? তাহলে বাংলাদেশের চায়ের দোকানদারি করলে তো আপনি আরো ভালো থাকতেন। ওনারা এত বছর বাইরে থাকার পরও চিন্তা করে বাংলাদেশে আসার পরে টাকা নাই, ওখানে গেছে গিয়া জব পায় না, ওখানে গেছে গিয়া কোনো কাজ পারে না, ওখানে গেছে ধরা গেছে চলে আসছে। এমন ঘটনা অনেক ঘটতেছে। মানে বিদেশ যাওয়ার নাম হইলে জায়গা জমি বন্ধক দিয়ে বিক্রি করে, ঘর বাড়ি বেচা হইলো, সুদের টাকা নেওয়া হইলো, বিদেশ যেতে হবে। কিন্তু ওখানে যে যাওয়ার জন্য যে একটা প্রস্তুতির বিষয় আছে, যেখান থেকে কিছু শিখে প্রস্তুত হয়ে নিজেকে প্রস্তুত করে আমি সেখানে যাবো, গিয়ে একটা জব পাবো, একটা কাজ পাবো, একটা কাজ করব, একটা সম্মানজনক পেশায় আমি থাকবো। দেখেন বাংলাদেশ থেকে কোনো কাজ না করে বিদেশে গেলে
শিখে না গেলে সোজা কথা লেবার। হুম। বাংলাদেশের মানুষ লেবার হইতে রাজি, কাজ শিখতে রাজি না। এখান থেকে কিছু একটা শিখে, আমাদের এখান থেকে বেশি না, 10-15 দিন 1 মাসে একটা কোর্স করে গেলে সে যে কোনো একটা রান্নার রেস্টুরেন্ট, হোটেল, রিসোর্টে সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে, হেল্পার হিসেবে কাজ শুরু করতে পারে। এখন আপনার এখানে একটা আপনার প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন যেটা চলে এসেছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে রান্নাটা একটা শিল্প এবং যিনি রান্না করছেন, কুক করছেন, তিনি Artist. একজন আর্টিস্ট। হ্যাঁ, আপনার কি মনে হয় যে একদিনের কোর্স করে একজন আর্টিস্টকে রেডি করা সম্ভব? এটা তো আচ্ছা, খুব আমি বেশি। আমরা সবসময় একটা জিনিস বলি আমাদের স্টুডেন্টদেরকে, দেখেন আমাদের এখানে আপনি একদিনের কোর্স করেন আর 1 মাসের করেন, অথবা 1 বছরের ডিপ্লোমা কোর্স করেন, হুম, একটা কোর্স করে আপনি কখনো একজন শেফ হতে পারবেন না। একটা কোর্স কখনো আপনাকে শেফ হিসাবে তৈরি করতে পারবে না, আপনাকে প্রফেশনাল তৈরি হইতে পারবেন না। আপনাকে একজন শেফ হইতে গেলে বা একজন আর্টিস্ট হতে গেলে আপনাকে চর্চা করতে হবে, লং টাইম একটা জায়গাতে স্থির থাকতে হবে, এটার সাথে লেগে থাকতে হবে, এবং আপনার নিজের একটা আগ্রহ, চেষ্টা থাকতে হবে, এই কাজটার প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি করতে হবে, এবং আপনার ভালোবাসা থেকে আপনি নিজে প্যাশনেট হতে হবে। নতুন নতুন, আমরা শেফ বলতে তো নর্মালি বুঝি বাবুর্চি, রন্ধনশিল্পী, কুক, মানে এই টাইপের বিষয়গুলো আমাদের মাথায় চলে আসে। কিন্তু দেখেন, আমার মত হচ্ছে যে শেফ সবসময় একজন ক্রিয়েটিভ মানুষ থাকবে, তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, উদ্ভাবনশীল চিন্তা ভাবনা থাকবে, যে আমার কাছে এখন কিছুই না রান্না করে 2-4-5টা আইটেম আছে, এই 5টা আইটেম নিয়ে হুট করে 5 মিনিটের মধ্যে চিন্তা করে একটা আইটেম, একটা ডিশ তৈরি করতে পারবো, সে হচ্ছে শেফ। শেফ কিন্তু যে আমি ওই 50 বছর আগের আমার ওস্তাদে দিয়ে গেছিল একটা রেসিপি, সেই রেসিপি ফলো করে একদম পাই টু পাই হিসাব করে রান্না করব, তাইলে আমি বাবুর্চি প্রফেশনাল, বিষয়টা কিন্তু এরকম না। একটা শেফ মানে সে একটা ক্রিয়েটিভ পারসন, তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। সে চাইলে যে কোনো কিছু দিয়ে একটা ফুড তৈরি করবে, নতুন নতুন আইটেম তৈরি করবে, ফিউশন ফুড তৈরি করবে, বিভিন্ন আইটেম তৈরি করে মানুষকে সারপ্রাইজ করবে, মানুষকে মজার মজার খাবার তৈরি করে খাওয়াবে, সে হচ্ছে শেফ। তো একটা কোর্স করুক আর একটা প্রফেশন কাজ করুক, সে দুইটা মিলিয়ে তাকে সময় দিতে হবে। এখানে সময় বলে দেবে যে সে কখন শেফ হবে বা কখন একটা আর্টিস্ট হবে, কখন একটা ভালো পর্যায়ে পজিশনে চলে যাবে। এখন দেখেন, যিনি কিনা বেকার বা যার কাছে কোনো জব নাই, যার কাছে ভালো পুঁজি নাই, যার কাছে ফ্যামিলির সাপোর্ট নাই, যে কিনা হতাশ বা পড়াশোনা করে জব পাচ্ছে না বা বেকার ঘুরে বেড়াচ্ছে, এখন তার কাছে সে 10 বছর 15 বছর পড়াশোনা করে ডিগ্রি নিয়ে বসে আছে, কোনো কাজ করতেছে না, তো তার জন্য দেখা গেছে এই একটা কোর্স 3 মাসের 6 মাসের করে 50-60 হাজার টাকা খরচ করার মতো টাকা অনেক সময় নাই। হ্যাঁ, আবার দেখা গেছে যে এই মুহূর্তে তাকে কেউ জবও দিচ্ছে না, তো সেই জায়গায় আমাদের এখানে একদিনের কোর্স করে সে শেফ হইতে না পারুক, একজন উদ্যোক্তা হইতে পারে, এরকম স্টুডেন্ট আমাদের অনেক আছে, যে আমাদের এখান থেকে একদিনের জুসের কোর্স করে সে একটা জব শুরু করছে, একদিনে একটা জুস কোর্স করে সে একটা দোকান শুরু করছে, এবং সেই দোকানে আরো 2জন মানুষকে, আমাদের আরো 2-1জন স্টুডেন্ট বা 2-1জন মানুষকে কর্মসংস্থান করে দিছে। এই যে আমরা কর্মসংস্থান তৈরির জায়গাটা আমরা তৈরি করছি বা উদ্যোক্তা তৈরির জায়গাটা তৈরি করছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। আমরা বলি না যে আমাদের এখানে কেউ কখনো কোনো সার্টিফিকেটের জন্য আসবেন না, সার্টিফিকেট কখনো আপনাকে সার্টিফিকেট করতে পারবে না, আপনাকে কখনো জব দিতে পারবে না, কখনো উদ্যোক্তা বানাইতে পারবে না। সার্টিফিকেট হচ্ছে একটা ফর্মালিটিস, যে আপনি আমাদের এখানে আসছিলেন, এইটার একটা ডকুমেন্টস, আমাদের এখানে একদিন এসে সময় কাটাইছেন, একটা কোর্স করছেন, এটার জাস্ট একটা ডকুমেন্টস। বাট এটা কখনো আপনাকে উদ্যোক্তা বানাইতে হবে না। উদ্যোক্তা হওয়ার জন্য আপনার সেই উদ্যোক্তা হওয়ার মেন্টালিটি থাকতে হবে, ইচ্ছা, আগ্রহ, চেষ্টা থাকতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, লস হলে মাইনা নিতে হবে। মানে একটা আপনার বিজনেস বা উদ্যোক্তা হওয়াটা হচ্ছে কি, যে একটা পুকুর পাড়ে বড়শি নিয়ে বসে থাকার মতো, যে আপনি বড়শি ফেলে নদীর মধ্যে হোক আর পুকুরের মধ্যে হোক, পাড়ের মধ্যে বসে আছেন, যেখানে কিনা 2-3 ঘন্টা 4 ঘন্টা কোনো মাছ নাই, 2-1 ঘন্টা পর একটা মাছ ঠুকুর দিতেছে, কিন্তু আপনি ধৈর্য ধরে বসে আছেন। তো একটা দোকান হচ্ছে এরকম একজন উদ্যোক্তার জন্য, আপনার এখানে ঘন্টার ঘন্টা কোনো কাস্টমার নেই, কিন্তু আপনাকে বসে থাকতে হবে ধৈর্য ধারণ করে, যে কাস্টমার কখনো আসবে তাকে আমার সার্ভিস দিতে হবে। আর একটা বিজনেস টিকে থাকে 3টা জিনিসের উপরে: গুড ফুড কোয়ালিটি, গুড সার্ভিস, গুড ম্যানেজমেন্ট। একটা মানুষের মধ্যে যদি সেই গুড ফুড কোয়ালিটি সে বানানোর মতো তার এবিলিটি তৈরি হয়ে যায়, সেটা একদিনই হোক আর 1 মাসেই হোক, তার মধ্যে যদি মানুষের সাথে সে ভালো বিহেভ করতে পারে এবং একটা মানুষকে ভালো সার্ভিস করতে পারে, তাইলে তো সে তার দোকান এমনিতেই ভালো চলবে। এখন একজন 1 বছর ডিপ্লোমা করে আসলো, সে মজাদার খাবার বানাইতে পারে না, তার কাছে 1 বছরের ডিপ্লোমার সার্টিফিকেট আছে, সে একটা 3 মাস 6 মাসের 5 স্টার হোটেলের ইন্টার্নশিপের সার্টিফিকেট আছে, সে বড় প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিয়ে আসছে, কিন্তু সে মজাদার খাবার বানাইতে পারে না, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পারে না, ভালো সুন্দর কমিউনিকেশন করতে পারে না, তাহলে তার ওই স্কিলগুলো না থাকলে তো সে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে কখনো শেফ বা উদ্যোক্তা হইতে পারবে না। আমরা স্টুডেন্টদের যে শুধু রান্না শেখাই তা না, কিভাবে মানুষের সাথে ট্রিট করতে হয়, কিভাবে কাস্টমারদের সাথে কমিউনিকেশন করতে হয়, কিভাবে একটা মানুষকে সার্ভিস দিবে, কিভাবে একটা মানুষকে ট্রিট করবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ন্যূনতম ধারণা স্টুডেন্টদের দিয়ে থাকি। এমন একদিনের কোর্স করে যে সে উদ্যোক্তা যাবে এমন, আমরা কিন্তু তাদেরকে অপশন দিয়ে রাখি যে দেখেন আপনারা যদি আরো 2-1 দিন, আমরা ক্লাসে একটা জিনিস প্রথম গিয়ে বলি যে আপনাদের আজকে ক্লাস হবে, আগামী ক্লাসে সবাইকে আগে আমন্ত্রণ,
আপনারা যে আগামী ক্লাসে আসবেন সে আরো ভালো শিখবেন। আমরা চাই আপনি আরো ভালো শিখেন। আপনি যদি আর একটু ভালো শিখেন আমার কোনো লস নেই, আমি খুশি হব। আপনার টাকা শুধু যে আমার কাছে দিয়ে শিখতে আসছেন তা না, টাকার পাশাপাশি আপনার সবচেয়ে মূল্যবান জিনিস দিয়ে আসছেন সেটা হচ্ছে সময়, যেটা আপনার বেকার আছেন থেকে আপনাদের কাছে মূল্যায়ন নাই, কিন্তু আমরা জানি যে সময়ের মূল্যটা কতটুকু। তো আপনার টাইম ইনভেস্ট করতেছেন, পাশাপাশি টাকা ইনভেস্ট করতেছেন কিসের জন্য? শেখার জন্য। তো এখান থেকে ভালো কোচের কিছু শিখে যদি আপনি কোথাও জব জয়েন করতে পারেন, উদ্যোক্তা হইতে পারেন, তাহলে আমাদের এই কাজটা যে আমরা করলাম, আপনাদেরকে শিখাইলাম, এইটার সফলতাটা আমরা পাইলাম। কিন্তু আপনারা যদি কিছু হইতে না পারেন, সারাদিন মোটিভেশন শুনলেন, রাত্রে গিয়ে ঘুমাইলেন, সারাদিন ঘুমাইলেন, তাহলে আর আমাদের এই ওটার কোনো প্রাপ্তি নেই। আমরা মনে করবো যে এটা আমাদের জন্য লস প্রজেক্ট ছিল। আচ্ছা, প্রতিটা জিনিসের কোয়ালিটি এনশিওর করার জন্য একটা রেগুলেটরি বা অথরিটি থাকে, যেমন শিক্ষা বা স্বাস্থ্য, যেটাই বলি না কেন। আপনি দেখেন একটা কোর্স করছেন, মানে কোর্স করাচ্ছেন বা শেখাচ্ছেন এবং একটা সার্টিফিকেটও প্রদান করছেন আপনার ইনস্টিটিউট থেকে, হ্যাঁ। তো এখানে কি হসপিটালি ম্যানেজমেন্ট বা বাংলাদেশে যারা এটার সাথে সম্পৃক্ত আছে, যে প্রতিষ্ঠানগুলো, তাদের কাছ থেকে আপনার কোর্সগুলোকে কোনোভাবে ভেরিফিকেশন করে নেওয়া যে ঠিক আছে এই কোর্সগুলো স্ট্যান্ডার্ড হবে, নাকি এটার প্রয়োজনীয়তা আছে, আদৌ কি আছে, নাকি এটার প্রয়োজনীয়তা নেই, বা কি মনে আচ্ছা, হয় আপনার? বাংলাদেশের অথরিটিতে বিষয়টা হচ্ছে যে একটা মানুষ ইনস্টিটিউট খুললে তার গভর্নমেন্ট যে লিগেল তার যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেটা যদি থাকে সে কোর্স করাইতে পারবে। দেখেন আমরা তো এখন মনে করেন ট্রেনিং সেন্টার খুলছি, আজকে থেকে 5-10 বছর আগেও কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে যে অনলাইনে কোর্স, অফলাইনে কোর্স, হাইলস বিভিন্ন রকমের কোর্স করাচ্ছে, প্রতিষ্ঠান আছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এটারও আমাদের গভর্নমেন্টের প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আছে, যেটা হচ্ছে বিটিবি, তারপরে আছে আপনার এনএসডি আছে। তো সেখানে তাদের সাথে যাওয়া বা তাদের থেকে অ্যাপ্রুভাল নেওয়াটা একটা সময় সাপেক্ষের বিষয়, চাইলেই হয় না, কিন্তু হচ্ছে দেখা গেছে যে তাদের সাথে আমাদের কমিউনিকেশন আছে এবং আমরাও চেষ্টা করতেছি তাদের সাথে একটা কমিউনিকেশন করে বা তাদের একটা রেজিস্ট্রেশন নিয়ে কোলাবোরেশনে কাজ করার। তবে আমরা কোলাবোরেশন ছাড়াও কাজ করার মতো আমাদের সম্পূর্ণ অথরিটি আছে এবং সেই সবকিছু মেনটেন আমরা করেই কাজ করতেছি। এখানে আরেকটা প্রশ্ন যেটা আসে, যে সাধারণত বাইরের দেশগুলোতে সার্টিফিকেটগুলো মূল্যায়ন করা হয় যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড থাকে। হ্যাঁ। তো আপনার যে স্টুডেন্টগুলো এখানে করে বাইরে দেশে হ্যাঁ। যাবে, তার সার্টিফিকেটে আপনার প্রতিষ্ঠানে যদি আচ্ছা, government একটা জিনিস approval না হচ্ছে থাকে- আমি বলি, বাংলাদেশ যখন পার হয়ে যখন কেউ দেশের বাইরে চলে যায়, অন্য কোনো কান্ট্রিতে, আদার্স যে কোনো কান্ট্রিতে সে যাক, সে ওখানে যাওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে, এটাই ওই দেশের কেউ জানে না, চিনে না। তাইলে এখানে ওই দেশ থেকে কে ভেরিফিকেশনটা করবে যে আমাদের বাংলাদেশ থেকে যে সার্টিফিকেটটা কোনো একটা অমুক তমুক আবুল মিয়ার ইনস্টিটিউট থেকে শিখে গেছে, সে আবুল মিয়ারে কেউ চিনে, বা আবুল মিয়ার একটা বিশাল ইনস্টিটিউট বাংলাদেশ আছে, এটা কি সার্টিফিকেট কোনো গভর্নমেন্ট কোনো সিস্টেম আছে? নাই, ওরকম কোনো সিস্টেম নাই। বাট হচ্ছে বাংলাদেশের মানুষকে এক ধরনের ব্রেন ওয়াশ দেওয়া হয় যে এখান থেকে একটা কোর্স করে গেলে আপনি এটা সেটা অনেক কিছু করে ফেলবেন। যদি এটাই হয়তো, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে ইউরোপ সহ বিভিন্ন কান্ট্রিতে, তো তারা বাংলাদেশ থেকে ওই কান্ট্রিতে গিয়েছিল হচ্ছে ওই যে ওয়ার্ক পারমিট ভিসায়, স্টুডেন্ট ভিসায়, বা নর্মালি ওই যে যেভাবে দালাল টালাল ধইরা যায় কোনো রকম গেছিল, ভিজিটে গেছে। যাওয়ার পরে ওখানে তারা গিয়ে প্রথমত লেবার হিসাবে জব করছে। অনেকেই আছে যারা দেশের বাইরে গেছে বা যায়, 90% লোক বাংলাদেশ থেকে রান্নার কাজ শিখে যায় নাই। তো তারা ওখানে গিয়ে কিভাবে শেফ হইলো, কিভাবে 5 স্টারে জব পাইলো বাংলাদেশের সার্টিফিকেট ছাড়া? তো ব্যাপারটা হচ্ছে তারা ওখানে কোনোভাবে, তারা যে কোনোভাবে গেছে, যাওয়ার পরে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রথমত জব করছে, কাজ করছে, পরবর্তীতে তারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে প্রথমত ক্যাজুয়াল জবে যায়, যেটাকে বলে অন কল জব। মানে আমার প্রয়োজন হলে আজকে আমি তোমাকে ডাকবো, যখন আমাদের ব্যস্ততা থাকবে, লোক কম থাকবে, কালকে আমি তোমাদেরকে ক্যাজুয়াল হিসেবে ডাকবো যে আজ কালকের জন্য তুমি জব করবা বা আগামী 3 দিন তুমি কাজ করবে। এটা হচ্ছে অন কল ক্যাজুয়াল বা পার্ট টাইম জব। ওই হিসাবে বিভিন্ন হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট হচ্ছে বিভিন্ন স্টাফদেরকে ডাকে। আর রেস্টুরেন্টগুলোতে দেখা গেছে এভারেজ কন্টিনিউ জব পাওয়া যায়, যেখানে কিনা হেল্পার, ডিশওয়াশের জন্য কাজ করার জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয়, কারণ সে বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিয়ে গেলেও তাকে ডিশওয়াশ করতে হবে, আর সার্টিফিকেট ছাড়া গেলেও তাকে ডিশওয়াশ করতে হবে, কারণ হচ্ছে ওই দেশের জন্য সে তো কিছুই জানে না। বাংলাদেশের সে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে গেলেও কোনো লাভ নাই। তো ওখানে যাওয়ার পরে সে তার সার্টিফিকেট আছে না নাই এটা তারা দেখবে না, তাদের কথা হচ্ছে যাও, এটা তোমার কাজ, এই পর্যন্ত এখান থেকে তুমি শুরু করো, স্টার্ট করো। এখান থেকে যখন স্টার্ট করে তার এই যে কাজের যে আগ্রহ, চেষ্টা, তার স্পিড এবং তার যে শেখার আগ্রহ, সেখান থেকে গ্রোথ করে 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 দেখা গেছে 3 মাস 6 মাস পরে তাকে ওই ডিশওয়াশার থেকে হেল্পার, হেল্পার থেকে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট থেকে কুক, কুক থেকে শেফ, এরকম পজিশনগুলো অটোমেটিক্যালি
বাড়তে থাকে এবং তার একটা পজিশন ক্রিয়েট হয়ে যায়। আর হোটেলে যেগুলো হয়, যে হোটেল যখন অনকল জব হয়, ক্যাজুয়াল জবের কোনো সার্টিফিকেট কিচ্ছু লাগে না। কারণ ক্যাজুয়াল জবের জন্য এজ এ লেবার হিসেবে আপনাকে আমি আজকের জন্য কন্ট্যাক্ট করলাম যে আজকের জন্য আপনি আসবেন বা আগামী 3 দিন আমাদের এখানে একটা পার্টি আছে, 3 দিন কাজ করুন, তারপর আপনার কোনো কাজ নাই। তার মানে কি আপনি আমাকে ক্যাজুয়াল, আপনার সার্টিফিকেট দিয়ে কি করবো? তো ক্যাজুয়াল জব যখন একটা মানুষ কিছুদিন করার পরে ওই হোটেল বা রিসোর্টে কোনো একটা ভ্যাকেন্সি খালি হয়, যখন যে ছেলেটা কন্টিনিউ এসে ক্যাজুয়াল জব করতেছে এবং তারা কিন্তু এটা মনিটরিং করে সিসি ক্যামেরা এবং বিভিন্ন তাদের ম্যানেজমেন্টের মাধ্যমে যে কোন ছেলেটা কত ভালো পারফরমেন্স দিচ্ছে, কত ভালো কাজ করতেছে এবং কার শেখার আগ্রহ কতটুকু, যখন দেখে যে কোনো একটা ছেলের কাজ খুব ভালো লাগতেছে, তখন তাকে তারা কোনো ভ্যাকেন্সি গেলে তারা তখন ওই ছেলেটাকে অফার করে, জব অফার, যে আমাদের এখানে ওইরকম একটা পজিশন খালি হিসেবে একটা ভ্যাকেন্সি আছে, তুমি কি কাজ করবা পারমানেন্ট? তখন তার কাছে তো এটা বিশাল বিষয়, ঠিক আছে স্যার আমি কাজ করব। তখন তাকে জব জয়েন করানোর পরে তাকে ওখানে যারা শেফ থাকে তারা তাকে স্পেশালি ট্রেন করায় এবং তারা শেখায়, তারা দ্রুত কাজ শিখে। বাংলাদেশের মতো মানুষের মেন্টালিটি না, বাংলাদেশের যেমন হচ্ছে একজন শেফ চিন্তা করে যে কাজ শিখলে তো আর আমার চাকরি খেয়ে দিবে, আমার তো ডিমান্ড কমে যাবে। ওখানে শেফরা চিন্তা করে যে যত দ্রুত এই ছেলেটাকে আমি তৈরি করব, কাজ শিখবো, তত কাজ আমার প্রেশার কমবে, আমার কষ্ট কম হবে। তারা দ্রুত সময়ের মধ্যে ওই ছেলেকে কাজ শিখিয়ে দেয়। শেখানোর পরে হোটেল রিসোর্টগুলোর কি ব্যক্তিগত ট্রেনিং সেন্টার থাকে, যেখানে কিনা তারা তাদের স্টাফদেরকে একটু ট্রেন করে তারা একটু ওখানে জন্য উপযোগী করে তোলে। তাদের হচ্ছে আলাদা করে নিজস্ব প্রত্যেক 5 স্টার নিজস্ব একটা ট্রেনিং সেন্টার থাকে, যেখানে কিনা হ্যাসাপ, হাইজিন, হ্যাজার্ড এবং এসওপি, ফিফো, লিফো, একটা কিচেনের যত রকমের ইন্টারন্যাশনাল যে সাবজেক্টগুলো আছে, থিওরি নলেজগুলো আছে, ওগুলো তারাই শেখায়, শিখিয়ে তাকে তৈরি করে নেই। তো আমার এখানে এরকম অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা কিনা ওখানের 5 স্টার হোটেলে সিডিপি, ডিসিডিপি, ডেমি শেফ, সু শেফ, এক্সিকিউটিভ শেফ হিসেবে আছে বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে। তো তারা বাংলাদেশ থেকে তাদের যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলি, এসএসসি পাসও করে না এমন ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা কিনা এসএসসি পাস সার্টিফিকেট না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে আপনার গভর্নমেন্ট কোনো সার্টিফিকেট নিতে হইলে বা একটা কোর্স করতে হলে মিনিমাম এসএসসি ইন্টার পাস আপনাকে হইতে হবে। তো তারা বাংলাদেশ থেকে এসএসসি পাস করে নিতে ওই ইনস্টিটিউট সার্টিফিকেট পাবে কোথায় থেকে? তো তারা বাংলাদেশ থেকে ফ্রেশার হিসেবে গেছে, ফ্রেশার হিসেবে গিয়ে ওখানে গিয়ে ভালো পজিশন ক্রিয়েট করে ফেলছে। তার মানে কি ওখানে পজিশন ক্রিয়েট করতে হলে প্রথমত প্রয়োজন হচ্ছে নিজের চেষ্টা, ইচ্ছা শক্তি, আগ্রহ থাকলে সে অনেক দূর যেতে পারবে। তবে যদি বাংলাদেশ থেকে তার একটা ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, কোনো একটা বড় প্রতিষ্ঠান, গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে একটা ডিপ্লোমা কোর্স করে যায়, তাইলে সেটা একটা ভালো প্লাস পয়েন্ট। কিন্তু এই যে 3 মাস 6 মাস একটা শর্ট কোর্স, একটা সার্টিফিকেট নিয়ে হুট করে চলে গেল, অনেকের ইনস্টিটিউট বলতেছে যে আমাদের কাছে আসেন একটা কোর্স করেন, আমাদের কোর্স করলেই আপনারা ইউরোপে ভিসা দিবে, নাইলে ভিসা দিবে না। আসলে ইউরোপে ভিসার জন্য তো কোর্সের প্রয়োজন নাই। ইউরোপ তো ভিসা দিবে একটা মানুষের কোয়ালিফিকেশন দেখে, তার সম্পূর্ণ তার স্কিলের উপর ডিপেন্ড করে। বাট ওই যে কোনো কোর্স করলে, কোনো কোর্সের সার্টিফিকেট দিলে যদি ইউরোপ যাওয়া যেত, তা তো বাংলাদেশের সব মানুষই চলে যেত, কেউ আর বসে থাকতো না। তো আসলে বাংলাদেশে মানে আমাদের এখান থেকে এমন অনেকটাই আমি চিনি যে বাংলাদেশ থেকে অনেক কোর্স করে গেছে, যাওয়ার পরে তারা ওখানে বলছে যে ওই কোর্স, বাংলাদেশের কোর্স আর সার্টিফিকেট 1% কাজে লাগে নাই, কিন্তু শিখে গেলে এটা কাজে লাগবে। অনেক শেফ আমার পরিচিত জানাশোনা আছে যে যারা বাংলাদেশ থেকে শিখে বিভিন্ন, যেমন এই সামনের হয়তো কিছুদিনের মধ্যে লন্ডনে হচ্ছে আমাদের এক পরিচিত, ওনার ওখানে একটা রেস্টুরেন্ট আছে, অনেকজন শেফ খুঁজতেছিল, প্রফেশনাল শেফ, ওনার রেস্টুরেন্টে সম্পূর্ণ স্পন্সর দিয়ে উনি নিয়ে যাবে, সম্পূর্ণ খরচ ওনার। তো ওনার একজন শেফকে সিলেক্ট করছে, আমার সাথে এই ব্যাপারে কথা বলছিল। তো দেখেন ওনার স্কিল আছে, ওনার কি সার্টিফিকেট আছে, কি আছে না আছে ওনারা দেখে নেয়, যার দেখছে যে স্কিল আছে ওনারা সম্পূর্ণ ভিসা থেকে ধরে সবকিছু দিয়ে নিয়ে যাচ্ছে। তো স্কিল থাকলে মূল্যায়নটা প্রত্যেকটা জায়গায় আছে, সার্টিফিকেট মানে যে মূল্যায়ন এমন না। আমি খুব সাধারণ মানুষ, আমার পড়াশোনা খুব একটা বেশি না, কিন্তু আমি বাংলাদেশে স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, ক্যাটারিং এবং আমি 5 স্টার হোটেল পর্যন্ত কাজ করেছি। এখন যদি এডুকেশনটাই বড় বিষয় ছিল তাহলে আমি 5 স্টার হোটেল পর্যন্ত যেতে পারতাম না, ওই পর্যন্ত আমি কি কাজ করেছি, একটা অভিজ্ঞতা আছে। এখন যে আমি একটা ট্রেনিং সেন্টার খুলেছি, আমার শুরুতে কিন্তু আমার আশেপাশে কেউ ছিল না, কিন্তু এখন কিন্তু অনেক ট্রেনিং সেন্টার, অনেক ইনস্টিটিউট আমাকে স্পেশালি গেস্ট হিসেবে ইনভাইট করে নিয়ে যায়, তাদের স্টুডেন্টদেরকে একটু মোটিভেট করার জন্য, একটু স্পিচ দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। তো আমার শুরুটা আমাকে নিয়ে মানুষ অনেক বাজে মন্তব্য করতো, সমালোচনা করতো, অনেক কিছু বলতো, আমি তখন ওগুলোকে কেয়ার করতাম না। কিন্তু যারা ওই রকম মন্তব্য করতো, নেগেটিভ কথা বলতো, আমার প্রফেশনাল লোকজনের শুরুতে আমাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, এখন তারাই আমাকে নিয়ে খুব ভালো ভালো কথা বলে, অনেক আলোচনা করে যে না ছেলেটা অনেক ভালো ভালো কাজ করতেছে, অনেক পরিশ্রমী, অনেক কিছু করতেছে, অনেক মানে অ্যাপ্রিসিয়েট করে আমাকে। তো এখন মানুষের দুর্দিনে মানুষ সবসময় খারাপটাই চায়, আর সুদিনের বন্ধু সবাই। তো এটা এখন আমি বুঝতে পারতেছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এক হচ্ছে দেশের ভিতরে যদি ভালো কিছু করতে পারি, তাহলে হচ্ছে এখানে আমি অনেক কর্মসংস্থান তৈরি, অলরেডি কর্মসংস্থান তৈরি করতেছি, এবং আমার কিছু টার্গেট আছে যে আমি
নিজে হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা ট্রেনিং সেন্টারটা আরো ওপেন করবো, পাশাপাশি যে আমরা শুধু ট্রেনিং সেন্টার সীমাবদ্ধ থাকবো তা না, আমরা ছোট ছোট ফাস্টফুড শপ, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড ওপেন করব এবং সেখান থেকে আমাদের কাছ থেকে যারা কোর্স করেছে, ট্রেনিং করেছে, তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। এবং দেখা গেছে আমাদের কাছ থেকে যারা কোর্স করেছে, যাদের পুঁজি কম, এরকম 2 জন 3 জন 5 জনের পুঁজি একসাথে করে তাদেরকে এমন একটা জায়গায় বা এমন একটা বিজনেস ক্রিয়েট করে দেবো যেন কয়েকজন মিলে একটা জায়গায় বিজনেস করতে পারে। এই জায়গাগুলো নিয়ে কাজ করা। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ইউরোপে যাওয়া। ইউরোপে যাওয়া হচ্ছে এই জন্য যে নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করার জন্য। আমি পড়াশোনা করতে পারি না এর মানে এই না যে আমি সারা জীবন অশিক্ষিত থাকবো। আমার চেষ্টা, ইচ্ছা শক্তি আছে, আমি এখনো প্রেজেন্ট নাও গত 5 বছর যাবত আমার এত বিজনেস, এত জবের পাশাপাশি আমি পড়াশোনা করতেছি। এটা এখনো 90% মানুষই জানে না যে আমি পড়াশোনা করতেছি। বাট আমি আমার পড়াশোনাটা সেদিনই প্রকাশ করতে চাই যেদিন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে বা একটা পজিশনে যাব। তো আমি এখন কন্টিনিউ করতেছি, চেষ্টায় আছে, এবং দেশের বাইরে গিয়ে নিজেকে আরেকটু ডেভেলপ করা, নিজের স্কিল ডেভেলপ করা, এবং ওখানে গিয়ে হচ্ছে আরো উচ্চতর ডিগ্রি নেওয়ার চিন্তা ভাবনা আছে, এবং এই প্রফেশনের জন্য কাজ করা। বাংলাদেশে গতানুগতিক সবাই যেভাবে কাজ করে আমি সবার মতো কাজ করতে চাই না। আমি চাই আমাকে মানুষ মনে রাখুক এবং মানুষের কল্যাণে আমি কাজ করি। আলহামদুলিল্লাহ টাকা অনেক কামাচ্ছি, অনেক ইনকাম হচ্ছে, অনেক টাকা কামাচ্ছি, কিন্তু টাকা আমার যখন আমি আমার ইনস্টিটিউটে বসি ওই জায়গাতে আমি খুব স্ট্রেট যে একটা কম নেবো না, কম নেওয়ার কোনো অপশন নেই। কারণ হচ্ছে কি, ওই জায়গাতে যদি আমি স্ট্রেট না হই তাহলে আমার অফিসের যে ভাড়া, কারেন্ট বিল, কারণ আমার এমন একটা জায়গায় পজিশন যেখানে প্রতি স্কোয়ার ফিট আমাকে ভাড়া দিতে হয়, ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, স্টাফদের বেতন, শেফদের বেতন, সবকিছু মিলে এখানে অনেক একটা বড় খরচ চলে আসে। বাট এর বাইরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাইরের চেষ্টা করি মানুষদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, হেল্প করা যায়, কিভাবে একটা মানুষকে সাপোর্ট দেওয়া যায়। গত 2 দিন আগে আমাদের এক পরিচিত শেফ, ওনার ওয়াইফ অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা একটা অনলাইন গ্রুপ করে সাথে সাথে আমি 5,000 টাকা দিয়ে শুরু করলাম, যে আমি 5,000 টাকা দিলাম, আমাদের আরো যারা বাকি আছে তারাও যদি কেউ অল্প অল্প করে টাকা দেয়, আমরা কিছুক্ষণের মধ্যে 20-25,000 টাকা ওনার জন্য তুলে ফেলছি। তুলে আমি দিয়ে দিচ্ছি যে ওনার একটা অ্যাক্সিডেন্টে একজন ওনার স্ত্রীর একটা হাত কাটা গেছে। তো এই যে মানুষকে আসলে সহযোগিতা করার জন্য ইচ্ছা শক্তি দরকার। আমাদের এই ঈদের আগে আমি আমাদের বাসার পাশে দেখলাম এক মুরব্বী, তা আমি লিচু কিনতেছি, তো উনি একটা লিচু পড়ে গেছে, তো উনি ওই লিচুটা হাতে দিচ্ছে খাওয়ার জন্য। তো আমার কাছে দেখে মনে হলো যে মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, রিক্সা চালাচ্ছে। তো উনি, তো কিছুক্ষণের মধ্যে দেখলাম যে কোনো কারণবশত উনি, আমি লিচু কিনতে কিন্তু উনি চলে গেছে। আমি ভাবছিলাম যে ওনাকে লিচু কিনে কয়েকটা লিচু দিব, উনি চলে গেছে। তা আমরা আবার হাঁটতে হাঁটতে আমার বাইক পার্কিং করে এখানে আমি বসে লিচু খাচ্ছি। ওই মুরব্বী দেখলাম কোনো কারণবশত ওনার রিক্সাটা নিয়ে ওখানে আসছে। তো আসার পরে ওরা ডাক দিয়ে দাঁড় করে ওনাকে কয়েকটা লিচু দিলাম। তো দেওয়ার পর দেখলাম যে ঈদের সময় রাত, ওনার ভাবলাম যে কিছু খাইছে কিনা, তো মুরব্বী মানুষ, তো বললাম যে চাচা আপনার ছেলে মেয়ে, বলো যে 5-6 মেয়ে আছে, তো ওরা বিয়ে দিচ্ছে, আর 2-1টা আছে, তো আমি আর এখানে আমার ওয়াইফ নিয়ে থাকি, তো আমার তো কিছু ওষুধ, প্রথমে ওনাকে 100 টাকা দিলাম যে আপনি কিছু খায়েন। তো পরে বললো যে আমার তো ওষুধ কিনতে হবে বাবা, ওষুধ কেনার জন্য 500 টাকা প্রয়োজন। তাই বললাম যে ঠিক আছে 100 টাকা দেন, ওনাকে আমি 500 টাকাই দিলাম। তো আসলে এই যে রাতের আগার দ্বারে কাউকে হেল্প করা, আমাদের প্রতি শুক্রবার একটা যে জুসের কোর্সটা, এটা অনেক জনপ্রিয়। এটা আমি গত 4-5 বছর ধরে এটা নিয়ে অনেক স্ট্রাগল করছি। তখন আমি জুসের কোর্সের ব্যাপারে যে আইডিয়াগুলো, বিজনেস আইডিয়াগুলো, প্ল্যানগুলো শেয়ার করতাম। আমার এমনও অনেক জায়গাতে লোক আছে যারা কিনা আমার আইডিয়া কনসেপ্ট দেখে বিজনেস শুরু করে আলহামদুলিল্লাহ ভালো করতেছে। আমার কাছে কোর্স করে যে সবাই সফলতা না, আমি ওপেনলি বিজনেস আইডিয়া শেয়ার করি, যেটা বাংলাদেশে অন্য কোনো শেফ বা কেউ এটা মানে হাইড রাখে ওইভাবে বলে না। তো এখান থেকে আমাদের প্রতি শুক্রবারে ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের একদিনের একটা 3,000 টাকা আমরা কোর্স নিই। 3,000 টাকার কোর্স করার জন্য তারা 3,000 টাকা গাড়ি ভাড়া খরচ করে চলে আসে, এবং এখানে এসে হোটেল থাকলে আরো 2,000 টাকা খরচ করে। মানে একদিনের কোর্স করার জন্য একটা মানুষ দেখেন কত টাকা, কত স্ট্রাগল করে। তো তারা যখন আসে, আমরা প্রতি শুক্রবারে কি করি যে সব স্টুডেন্টদের জন্য আমরা দুপুরে জুমার নামাজ একসাথে পড়ি, ক্লাস স্টপ দিয়ে জুমার নামাজের পর সবার জন্য আমরা চিকেন দিয়ে খিচুড়ি রান্না করি, খুব মজা করে। মানে সব স্টুডেন্টদের জন্য এটা সারপ্রাইজ, আমরা একসাথে মজা করে একসাথে টেবিলে বসে খাই, এটা আমার ভালো লাগে। আমার বাবাও বলে যে না তুই এই কাজটা খুব ভালো। তো আমি যখন বিভিন্ন ট্রেনিং সেন্টারে যেতাম, সারাদিন খেয়ে না খেয়ে যাইতাম, ক্লাস করতাম, খোঁজ খবর নিত না খাইছো কিনা, একটা স্ন্যাক্স পর্যন্ত দিত না। হয়তো সব প্রতিষ্ঠানে এক না, পাইতাম না। তো আমার তখন একটা মনের মধ্যে খারাপ লাগতো যে এই মানুষগুলো এত কষ্ট করতেছে, নিজেরও কষ্ট হচ্ছে, এই জিনিসটা রিয়েলাইজ করি। তো এই জন্য আমরা আমাদের সব স্টুডেন্টদের জন্য একটা খাওয়া দাওয়া, আমরা কিন্তু কোনো স্টুডেন্টদের সাথে কোনো কমিটমেন্ট দেই না যে আমরা লাঞ্চ করাবো, এখানে লাঞ্চ আছে। সবাই কিন্তু যার যার লাঞ্চের প্রস্তুতি নিয়ে আসে যে বাইরে খাবে। কারণ আমাদের টার্গেট হচ্ছে বাইরে গিয়ে একটা মানুষ 200-300 টাকা দিয়ে খাবে, হোটেল খুঁজবে, মানসম্মত খাবার পাবে কিনা, এই জায়গাটা ইনশিওর করার জন্য আমরা নিজের হাতে নিজে একটা বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করি, সবাই নিয়ে এক পরিবারের মতো বসে খাই। এটা আমার ভালো লাগে যে সবাইকে নিয়ে একসাথে খাওয়া, একসাথে চলা। তো এই জায়গাগুলো আমরা করে থাকি। রোজার মাসে আমার 2টা দোকান বন্ধ, লাইভ বেকারি শপ। বেকারি তো বেকারি আইটেম রোজার মাস চলে না, বন্ধ। আমি সকল স্টাফদেরকে বসায় বসায় বেতন দিচ্ছি, তাদেরকে খাওয়াইছে, তাদের কাউরে বাড়ি পাঠাই না যে একটা মানুষ বাড়ি চলে যাবে তার বেতন স্টপ করে দেওয়ার দরকার নেই, থাকো।
আমি চিন্তা করলাম যে কি করা যায়। তো আমার আব্বুর সাথে শেয়ার করলাম যে আমি পুরো রোজার মাসটা হচ্ছে আমার 2টা দোকানে আমি ফ্রি ইফতার খাওয়াবো মানুষকে, 2টা ব্যানার করে দিয়ে। তো বলো যে এটা তো খুব ভালো, আমাকে খুব উৎসাহ দিল। তো আমাদের 2টা দোকানে আমরা ব্যানার লাগাই দিলাম যে এখানে ফ্রিতে ইফতার পাওয়া যায়, ফ্রিতে ইফতার খাইতে পারবেন। আমরা প্রতিদিনই 40-50 জন করে 2টা দোকানে আমরা ইফতার করাইলাম ফুল রোজার মাস। এখানে আমার একটা বড় অ্যামাউন্টের টাকা গেছে। আমি একটা বড় হাতের আব্বুকে আমি মোটামুটি একটা বান্ডিল দিয়ে বলছি যে এই টাকা তুমি বাজার করো, সবাই খাওয়াইছে। তো এটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা থেকে, এটা আমার ফ্যামিলি শিখে আমার ভালো লাগে কিছু মানুষকে সহযোগিতা করা। এর মানে এই না যে আমার ট্রেনিং সেন্টারে বৈশা আসেন ফ্রি কোর্স করাই, আসেন আপনাদেরকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, বিজনেস দিয়ে দিচ্ছি, এমন না। কিন্তু আমার জায়গাতে আমি চেষ্টা করি, আমি মানুষকে বিলিভ করি। যেমন আমার কাছে একটা, আমি বিশেষ করে ওলামায়ে কেরাম বা যারা ইসলামিক মাইন্ডের লোকজন তাদেরকে আমার খুব পছন্দ। আমরা মাঝখানে কিছুদিন আগে আমরা এরকম কিছু অফার দিয়েছিলাম যে কোরআনে হাফেজ বা কোনো মাওলানা বা আলেম যদি হয় ওনার জন্য আমরা হচ্ছে কোর্সে 50% টাকা নেই, মানে যেটা কাঁচামাল খরচ। এক কথা হচ্ছে লুক লাইক, মানে আমরা এটা ফ্রি দিচ্ছি, আমার নিজের পরিশ্রমের জন্য আমি টাকা নিব না, যেটা কাঁচামাল প্রয়োজন হয় টুকটাক এটার জন্য আমরা 50% কস্ট নিব। তো দেখা গেছে আমরা এরকমও কিছু মানুষকে সুযোগ করে দিছি। আবার দেখা গেছে এরকম হয়েছে যে একটা স্টুডেন্টের, আমরা তো আসলে তার মাইন্ড রিড করি বা বুঝতে পারি যে কার কাছে কতটুকু টাকা আছে। তার পরিস্থিতি দেখে মনে হয়েছে যে না, তার কাছে আর টাকা নাই, সে এইটুকুই আমাকে দিতে পারবে, তাকে ওই কাজের মানে সুযোগ করে দিচ্ছে। ঠিক আছে, তুমি শিখো, তুমি শিখে কিছু করো। কারণ হচ্ছে কি, যে যেখানে স্ট্রেট হওয়ার সেখানে হইতে হবে। আমি একটা ছেলেকে আমাদের এখানে এরকম খুব অল্প টাকায় কোর্স করাইছিলাম। তার বায়োডাটা ডিটেলস আমার কাছে কিছু ছিল না, কিন্তু অল্প দিন আমার কাছে মনে হচ্ছে যে সে অনেক বিশ্বস্ত একটা ছেলে আসছিল। তো আমি হঠাৎ করে হচ্ছে আমি একটু ঢাকার বাইরে গিয়েছিলাম, আমার একটা প্রজেক্টের কাজ চলতেছে, মেশিনারিজ লাগবে। আমি তারে ফোন দিয়ে বললাম যে এখানে আমার এই মালগুলো আছে, তুমি এটা ট্রাকে করে নিয়ে আসো। কয়েক লক্ষ টাকার মালামাল, জাস্ট বলছি, সে সব মালামাল গাড়ি করে নিজে দায়িত্ব নিয়ে চলে গেছে। রাতে 1টার সময় গিয়ে পৌঁছেছে ভৈরবে। আমি ওই মালগুলা রিসিভ করছি, আবার একসাথে সারা রাত আসছি। মানে এই যে আসলে বিশ্বস্ততা, যে একটা মানুষকে আসলে বিশ্বাসের জায়গাটা আসলে তৈরি করতে হয়, আবার অনেক সময় হয়ে যায়। আমাদের একটা স্টুডেন্ট গত কয়েকদিন আগে আমাদের এখানে কোর্স করেছে। কোর্স করার পরে তাকে আমি অফার করছি যে জব আছে, তুমি জব করো। সে জব করবে না, সে উদ্যোক্তা হবে, তার ইচ্ছা। তো সে এর ভিতরে আমার কাছে 2-3 বার এসে দেখা করছে, ভাই আমি উদ্যোক্তা হবো, কিছু একটা করবো, হেল্প করেন। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি প্লেস পজিশন দেখেন, আপনার পুঁজি থেকে ধরে আপনার ফুডকার্ট গাড়ি বা যা যা লাগে আনুষঙ্গিক, আমি আপনাকে সম্পূর্ণ সাপোর্টটা দিব, যত টাকা লাগবে এই সাপোর্টটা আমি দিব, আমি আপনাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে দিব। আপনি দেখেন, সে গতকালকে 2-3টা প্লেস দেখলো মিরপুর 14 নম্বরের দিকে, আমার বললো যে যাওয়ার জন্য। আমি গেলাম, তাকে নিয়ে সরাসরি প্লেসগুলো ভিজিট করলাম, দেখলাম, কথা বললাম। আমি বলছে যে হয়তো সপ্তাহখানেক লাগবে, একটু আলাপ আলোচনার বিষয় আছে, বা আরো অন্য জায়গায় প্লেস দেখতেছি, যে ওই ছেলেটাকে কিভাবে একটা প্লেস পজিশন বসায় দেওয়া যায়। তো আসলে আমার ইচ্ছা আছে যে আমি এখন একটা জিনিস চিন্তা করলাম যে আমরা আগামী মাস থেকে প্রতি মাসে এরকম একজন একজন করে উদ্যোক্তা তৈরির চেষ্টা করব। হয়তো কাউকে কিছু টাকা পয়সা সাপোর্ট হোক, মানে ডাইরেক্টলি আমরা কাউকে টাকা দেবো না। কাউকে গাড়ির প্রয়োজন, আমরা হয়তো তাকে একটা ছোট গাড়ি ম্যানেজ করে দিব। এর মানে এই না যে কাউকে আমরা ফ্রিতে সবকিছু দিব। আমার কথা হচ্ছে, আমি কাউকে সহযোগিতা তখন ওখানে তার যেন কিছু কন্ট্রিবিউট থাকে, কারণ হচ্ছে তার যদি কিছু কন্ট্রিবিউট না থাকে ওই কাজের প্রতি, ওই বিজনেসের প্রতি, কিন্তু তার কোনো আগ্রহ, মায়া, ভালোবাসা থাকবে না। সে মনে করবে যে ফ্রিতে পাইছে, মানে যেভাবে খুশি ওইভাবে যাক। তো আমার ওই জায়গায় চিন্তা আছে যে আমি ছোট ছোট স্ট্রিট ফুডে বিভিন্ন জায়গাতে দোকান নিব, এবং আমার তত্ত্বাবধানে থাকবে, এবং তাদেরকে আমরা সবকিছু রেডি করে দেবো, তার কিছু কন্ট্রিবিউট থাকবে, সেটা নামমাত্র টাকা সে দিলেই হবে, এবং সে এখান থেকে যে বেনিফিট পাবে আমরা নামমাত্র একটা বেনিফিট নিব, এবং তাকে আমরা এখানে জব হিসাবে নিব না, কোনো এমপ্লয়ার হিসাবে নিব না, তাকে আমরা উদ্যোক্তাদের উপর এই হিসাবে যে দেখেন এই হচ্ছে আমাদের টোটালি কস্টের পরে আপনি হয়তো প্রফিটের এত % নিয়ে যাবেন, না হয় প্রতিদিন সেলের আমাদেরকে এত % দিয়ে দিবেন, মানে আপনি এখান থেকে যেটা করবেন সেটা লাভ, কোনো পার্সেন্টেজ না, আপনি কোনো এখানে কোনো এমপ্লয়ার না। আমরা এইভাবে চাচ্ছি বিভিন্ন পয়েন্টে ঢাকাতে বিভিন্ন জায়গাতে দোকান বসাবো। এটা আমাদের একটা পরিকল্পনা, যে এখানে আমরা যদি 10-20টা দোকান বসে, আমাদের 2-1 জন স্টুডেন্ট যাদের টাকা থাকে না কোর্স করার মতো, এটা তো আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক বিত্তবান লোক আছে, যদি এরকম একটু উদ্যোগ নেয় যে আমি 2-5টা ছেলেকে, অসহায় লোককে কাজ শেখানোর ব্যবস্থা করে দিব একটু টাকা পয়সা দিয়ে, বা যদি তাদেরকে একটু উদ্যোক্তা হওয়ার জন্য কিছু জিনিস কিনে দিব, চাইলে কিন্তু অনেকে পারে। তো আমার কথা হচ্ছে, যে জিনিসগুলো অনেকে চাইলে পারে তারা করতেছে না, তাহলে আমি একজন ছোট মানুষ চেষ্টা করে দেখি আমার জায়গা থেকে যদি একজন লোককেও সহযোগিতা করতে পারি, তাহলে তো আমার এটা তো আমি কোনো একদিন এটার একটা সফল আমি পাবো। উপর আল্লাহ তো একজন আছে দেখে। মানে বোঝা যাচ্ছে যে আপনি বেসিক্যালি কোর্স তো শুধু শেখাচ্ছেন না, মানুষের মানবতার জন্য যে কাজগুলো, মানুষকে সাহায্য করার জন্য যে বিষয়গুলো, আপনার স্টুডেন্ট বা যারা আপনার সাথে আছে বা চাচ্ছে সবাইকে এই জায়গাগুলো থেকে আমি চেষ্টা করি, আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করি। আসলে বিষয়টা হচ্ছে যে আমি তো একজন মানুষ, হয়তো সবার জন্য সবাইকে খুশি করতে পারবো না, বাট 2-1 জনকে তো চেষ্টা করলে পারি, তাহলে ওই 2-1 জনকে নিয়ে কাজ করি।
আমরা আলোচনাতে একেবারে অনেক লম্বা সময় আমরা করছি এবং অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো জানছি, শুনছি এবং অনেক কিছু জানছি অনেকেই। এই পর্যায়ে আমি লাস্ট পর্যায়ে এসে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো অনেক স্টুডেন্ট ছাড়া অনেকেই আছে। ধরেন একটা ছেলে আছে যে শেফ হবে কিনা, বা শেফ তো পরের কথা, অনেক পরের স্টেজ, সে কুকিং শিখবে কিনা বা রান্না শিখবে কিনা, এই অনেকেই অনেক ক্ষেত্রেই দ্বিধাহীনতায় ভোগে, যে সিদ্ধান্ত নিতেই ভোগে মূলত, যে আসলে করবো কিনা, করলে কি হবে, আমাকে কি বলবে লোকজন। এই ধরনের যারা হেজিটেশনে ভুগছে তাদের জন্য আপনার কি কথা মেসেজ হতে পারে? আমাদের প্রফেশনটা একটা সময় মানুষ খুব ভালোভাবে না চিনলেও এখন মোটামুটি যথেষ্ট ভালোভাবে চিনে, এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে এখন 5 স্টার হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, এবং দিন দিন এটা বাড়তেছে। তো আমাদের এই সেক্টরটা, হোটেল হসপিটালিটি যে সেক্টরটা, এটা বিশাল বড় এবং এখানে কাজের অনেক অপরচুনিটি আছে। এবং যারা বর্তমানে স্কুল কলেজ থেকে বা বিভিন্ন ভার্সিটি থেকে পড়াশোনা করে বা যারা বেকার আছে, তাদের জন্য আমি বলবো যে আমাদের এই প্রফেশনটাতে অনেক অনেক অপরচুনিটি আছে, অনেক জব ভ্যাকেন্সি খালি আছে, প্রচুর দক্ষ লোকের প্রয়োজন। শুধু আমাদের দেশে না, দেশের বাইরে আরও বেশি প্রয়োজন। প্রত্যেকটা জায়গাতেই শেফ বা এই কাজের অপরচুনিটি অনেক বেশি। তো এখান থেকে আসলে আমাকে কাজ করতে হবে, নিজের লাইফটাকে একটা কেরিয়ার তৈরি করতে হবে, নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তো এই জায়গাগুলো চিন্তা করলে আসলে কখনো, যে কাজ তো কাজ কখনো ছোট হয় না। আর এই প্রফেশনটাকে এখন দেখেন, আমরা প্রায় সময় বিভিন্ন ছোট ছোট শর্ট রিলস ভিডিওতে দেখি যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ভালো ভালো স্টুডেন্টরাও কিন্তু এখন রাস্তার পাশে ভ্যান গাড়িতে কেউ ঝালমুড়ি বিক্রি করতেছে, কেউ ফুচকা, কেউ বার্গার, বিভিন্ন রকমের আইটেম সেল করতেছে। তো এই জায়গাগুলোতে আমাদের শেখা উচিত যে কোনো কাজে ছোট না, প্রত্যেকটা কাজকে সম্মানের সহিত দেখতে হবে এবং শুরু করতে হবে। আর রান্না প্রফেশনটা এখন পুরো ওয়ার্ল্ডের কাছে খুব সম্মানের একটা পেশা। বাংলাদেশের মানুষ এখন সেটা বুঝতে শুরু করছে এবং প্রত্যেকটা জায়গাতে বড় বড় হোটেল রিসোর্ট হচ্ছে, এখানে কাজের অনেক সুযোগ আছে। তো যদি কেউ এই প্রফেশনটাকে ক্যারিয়ার হিসেবে নেয়, আমি বলবো যে বেকার থাকা থেকে একটা কিছু করেন। তো সেই জায়গা থেকে এই প্রফেশনটা অনেক সহজ। এখানে একটা কোর্স করেই কাজ শুরু করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো পজিশনে আসা যায়। শেষ প্রশ্ন, একেবারে আলোচনার শেষ পর্যায়ে শেষ প্রশ্ন, আপনার যে ছাত্র যারা ক্লাস করেছে, বিভিন্নভাবে উদ্যোক্তা হয়েছে বা চাকরি করছে, তাদের জন্য, বা আপনার সাথে যারা এখন যোগাযোগ করছে বা যোগাযোগ করার চেষ্টা করে, তাদের জন্য আপনার শেষ কথাটা কি হতে পারে? আসলে শেষ কথা হচ্ছে যে আমি প্রথমে সবার কাছে ক্ষমা প্রার্থী এই জন্য যে আমার বিগত দিনে আমার কাছে যে পরিমাণ মেসেজ, কল এবং ইমেল আসে বা যারা হোয়াটসঅ্যাপে নক করে, সবাইকে আমি রেসপন্স করতে পারি না। আমার মাঝে মধ্যে দেখা যায় যে 2-3 বছর আগে কেউ আমাকে মেসেজ করেছিল, কল করেছিল, সেটা আমার পেজের মধ্যে আমার কাছে সামনে আসে যে উনি 3 বছরে 5 বার বা 8 বার 10 বার আমাকে মেসেজ করেছে, কখনো ওনার মেসেজ সিন করা হয় না, রিপ্লাই দেওয়া হয় না। ওনার কাছে আমি সর্বপ্রথম মাফ চেয়ে নিই, আজকেও মাফটি চেয়ে নিচ্ছি সবার উদ্দেশ্যে। যে অনেকে বলে যে আমি হয়তো অহংকারে, আমার অ্যাটিটিউড বেশি, বা এই জন্য হয়তো আমি সবাইকে রিপ্লাই করি না। আসলে ব্যাপারটা এমন না, আমি সবার সাথে কথা বলি, সবার সাথে মিশি, এবং যারা এই পর্যন্ত আমার অফিসে সরাসরি আমার সাথে একবার মিট করেছে, কথা বলেছে, তারা অন্তত আমার ব্যাপারে জানে যে আমি কেমন। আমাদের অফিসে যে কোনো জায়গা থেকে যে কোনো লোক আসুক, আমরা প্রথমেই তাকে একটা জুস দিয়ে ট্রিট করি। যে আমাদের অফিসে বলা আছে প্রতিদিন এটার জন্য আলাদা একটা বাজেট করতে হয়। আমরা কিছু ফল এবং কিছু লেবু, পুদিনা পাতা, আম, সিজনাল যে ফলগুলো আছে, এগুলো এক্সট্রা করে কিনে রাখি। বলা আছে যে একটা লোক যদি আমাদের অফিসে ভুলেও চলে আসে, তাকে আগে খাওয়াইবা, তারপরে বিদায় দিবা। আর যদি কেউ কোথাও থেকে কোনো কারণে কথা বলতে আসে, প্রতিদিন দেখা গেছে যে আমার কাছ থেকে কেউ কোনো শিডিউল না নিয়ে, অনেকে অনেক জায়গাতে ময়মনসিংহ, চিটাং, ঢাকা, বিভিন্ন দূর দূরান্ত থেকে চলে আসে অফিসে একটু কথা বলার জন্য, একটু দেখা করার জন্য। কেউ চিটাং থেকে ঢাকা আসছে মেডিকেল কোনো রোগী নিয়ে, সে অফিসে চলে আসে যে ভাই আপনার সাথে একটু দেখা করতে আসছে। কোনো রিজন থাকুক আর না থাকুক, আসছি আপনার সাথে দেখা করতে, আপনার ভালো লাগে বা আপনার ভিডিওগুলো দেখে বা ইন্সপায়ার হয়ে ভালো লাগে, এই জন্য একটু কথা বলতে আসলাম, একটু পরামর্শ নিতে আসলাম। তো আমরা বলি যে যেই লোকে আসুক, ওনাকে আগে হচ্ছে আমরা ট্রিট করি একটা জুসের মাধ্যমে। যে একটা মানুষ ক্লান্ত হয়ে বাইরে থেকে আসছে, তাকে আগে জুস খাও, তারপর হচ্ছে আমরা তার সাথে কথা বলবো। তো আমাদের দেখা গেছে প্রতিদিন আমরা সারপ্রাইজ হই যে আমি এত অল্প সময়ের মধ্যে একটা ট্রেনিং ইনস্টিটিউট খোলার পরে সিলেট, চিটাগাং, বরিশাল, ময়মনসিংহ, বিভিন্ন দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিনই 2 জন, 4 জন, 8 জন, 10 জন আমার সাথে জাস্ট একটু দেখা করতে, একটু কথা বলতে আসে। কেউ কোর্স করতে আসে, তো প্রতিদিনই আসে। তো আমার এই জিনিসটা ভালো লাগে যে আমার মতো একজন সাধারণ মানুষের সাথে এত দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে। রিসেন্ট হচ্ছে একটা বড় কোম্পানি
জার্মান বুচার নামে, এটা 1991 থেকে বাংলাদেশে এবং খুব পপুলার একটা কোম্পানি ফ্রোজেন আইটেমের। ওনাদের ফুল ম্যানেজমেন্ট টিম আসছিল আমার কাছে। তারা বিগত 3-4 মাস ধরে যোগাযোগ করতে আসছিল যে ওনাদের সাথেও কাজ করার জন্য বা ওনাদের কিছু আইটেম নিয়ে কাজ করার জন্য। তো উনি আমাকে একটা জিনিস বললো যে ওনাদের যে ওনার আছে, সিইও আছে, ওনাকে ওনাকে নাকি আমার কথা বলছিল যে আমার সাথে ওনারা দেখা করতে যাচ্ছে। তো উনি বললো যে উনি নাকি আমাকে চিনে। মানে এটা শুনে আমি অবাক হয়েছি যে এত বড় একটা কোম্পানি ওনার আমাকে চিনে, যে কোম্পানিটা বাংলাদেশের সব 5 স্টার হোটেলে প্রোডাক্ট দেয়। কোনো 5 স্টার হোটেলের ব্রেকফাস্ট তৈরি হয় না এই কোম্পানি আইটেম ছাড়া। এবং স্বপ্ন সহ যত সুপার শপ আছে বাংলাদেশে, প্রত্যেকটা সুপার শপে তাদের প্রোডাক্ট আছে। তো এরকম একটা কোম্পানির সাথেও আমি আসলে এত একজন সাধারণ মানুষ হয়ে মাঝে মধ্যে সারপ্রাইজ হয়ে যে বড় বড় ইনস্টিটিউট আমাকে ডাকে, বড় বড় লোকজনের সাথে সময় একটু দেখা হয়, কথা হয়, একটু কথা বলার সুযোগ হয়। তো আসলে এই কাজটাকে ভালোবেসেছিলাম বলে আজকে এই পর্যন্ত আসতে পারছি। তো যারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। একবার নাও 2-3 বার চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি বলি যে আমার অফিস সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। যে যেখান থেকে দেখা করতে চান, কথা বলতে চান, সরাসরি অফিসে চলে আসবেন। হয়তো প্রতিদিন আমি 1-2 বার একটু চেষ্টা করি অফিসে যাওয়ার, মাঝে মধ্যে বাইরেও কাজ থাকে। তারপর ইনশাল্লাহ যেখান থেকে আসবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার। আশা করি যে এখানে এসে একটা সঠিক পরামর্শ, একটা সঠিক গাইডলাইন পাবেন, যেতে আপনার লস হবে না। আমরা বলি না যে আমাদের এখানে আইসা কোর্স করেন আপনি লাভবান হবেন, এই কথা আমরা বলি না। আমরা একটা কথা বলি যে আপনি কিছু একটা নিয়ে শুরু করেন, প্রয়োজন আমাদের থেকে পরামর্শ নেন, সম্পূর্ণ ফ্রিতে। পরামর্শ আমরা দিব, সাজেশন আমরা দিব, গাইডলাইন দিব, আপনি শুরু করেন। মানে কোর্স করেই যে শুরু করতে হবে, আমার কাছে টাকা দিয়ে কোর্স করলে আপনি উদ্যোক্তা হবে, না হলে হইতে পারবে না, এটা কখনো আমরা বলি না। আমরা এই সাপোর্টটা স্টুডেন্টদেরকে আমরা সবসময় দিই। দর্শক, আমরা শুনছিলাম এস এম সাজ্জাদের কথা, তার গল্পগুলো, তার স্মরণীয় মুহূর্তগুলো, তার দুঃখের মুহূর্তগুলো, তার জীবনের ইন্সপিরেশনগুলো, তার পরিশ্রমগুলো, সব কথাগুলোই শুনছিলাম। তার ছাত্রদের কথা শুনছিলাম, সে কীভাবে কাজ করছে, কাজ করে মানবতার জন্য কাজ করছে বা কতটুকু করছে, সব কিছু শুনছিলাম। এই সব কিছু আমাদের জন্য অনুপ্রেরণা, অবশ্যই অনুপ্রেরণা। সাম্প্রতিক সিজন 2-র আজকের এই পর্বে আমরা শুনলাম তার কাছ থেকে বিস্তারিত এই কথাগুলোকে। তার যে ইনস্টিটিউট, যারা এইখানে কোর্স করেছে, কোর্স করে অনেক উদ্যোক্তা হয়েছে বা কেউ উদ্যোক্তা না হলেও বিভিন্ন জায়গায় চাকরি করছে, এই সমস্ত মানুষজনের কথা, তারা কী করছে এবং কীভাবে করছে। দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের সাম্প্রতিক চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই যে ভিডিও যেটা প্রচারিত হবে, সেই প্রচারের নিচে আপনাদের যে কোনো মন্তব্য, আপনারা কোন বিষয়ে কথা শুনতে চান, আলোচনা শুনতে চান বা কাকে শুনতে চান, আপনারা মন্তব্য করে জানাবেন, কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য, আপনাদেরকে তাদের সামনে নিয়ে আসার জন্য। দর্শক, আমরা তাদেরকে নিয়ে আসতেছি যারা আমাদের জন্য উপকারী, আমাদের সবার জন্য উপকারী, যাদের কথা এবং কাজ আমাদের জন্য অনুপ্রেরণা, আমরা যাদেরকে নিয়ে সামনে আগাতে পারি, যারা সমাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন, মানুষের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করছেন। দর্শক, ভালো থাকবেন। ততদিন পর্যন্ত নেক্সট প্রজেক্ট আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।